আসসালামু আলাইকুম। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমাদের নিয়মিত আয়োজন ফাইনাল রিভিশন কোর্সের ধারাবাহিক ক্লাসে আজকে নিয়ে আসছি আমি বাংলা দ্বিতীয় পত্রের ক্লাস। আমি সুফিয়ান সজীব ভাইয়া। তোমরা সবাই আমাদের ক্লাসে জয়েন করো। আশা করি প্রতিনিয়ত যেভাবে আমাদের কাছ থেকে তোমরা একটা বেটার সার্ভিস পাচ্ছ, ইনশাআল্লাহ সেই সার্ভিস তোমরা কন্টিনিউ পেয়ে যাবা। আর আগামীকাল থেকে আমাদের ক্লাসগুলো হবে পেইড কোর্সে, অর্থাৎ যারা আমাদের কোর্সে ভর্তি হয়েছ শুধু তারাই আইসিটি এই 2-3টা ক্লাস আর হয়তো ফ্রি পাবা। আর আগামীকাল থেকে কিন্তু আর এই ক্লাসগুলো ফ্রি তোমরা পাচ্ছ না। তার জন্য যারা আমাদের ক্লাসগুলো করতে চাচ্ছ, অনেকেই অনেক জায়গায় 1500, 2000, 3000 টাকা দিয়ে ভর্তি হয়েছ, বাট তোমরা এইটুক বলতে পারবা যে এই সামান্য টাকায়, মানে আমরা এখন তোমাদেরকে যে ফাইনাল রিভিশন কোর্সে যে সার্ভিস দিচ্ছি, আমাদের সার্ভিস মানে আমরা কিন্তু তোমাদেরকে পড়িয়ে এখানে এনেছি, ওকে, পড়ানোর জন্য এখানে এনেছি। সুতরাং অন্য অনেক বেশি টাকায় ভর্তি হওয়ার চেয়েও আমাদের এখানে তোমরা বেস্ট কিছু পাচ্ছ আশা করি, ইনশাআল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই কেমন আছো বলো? তোমরা সবাই কেমন আছো? পড়াশোনা কেমন চলছে? জি, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। আর আরেকটা বিষয় হলো, মনে রাখবা তোমাদের মধ্যে অনেকেই স্বপ্ন দেখতে ভয় পাও, একটু হতাশা কাজ করে আমার রেজাল্ট ভালো হবে কি হবে না। তোমাদের উদ্দেশ্যে আমি বলবো, তোমার একজন বড় ভাই হিসেবে, যেহেতু দীর্ঘদিনের এই ক্যারিয়ারটা, অনেক বছর, এক যুগের বেশি সময় ধরে অনেক ভালো স্টুডেন্ট, মিডিয়াম স্টুডেন্ট মানে দেখেছি, যারা অনেক ভালো স্টুডেন্ট দেখেছি যারা একটু সিরিয়াসনেস না থাকার কারণে তারা ঝরে গেছে। আবার অনেক ব্যাক বেঞ্চারদের দেখেছি স্লো অ্যান্ড স্টেডি চেষ্টা করতে 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 একটা সময় একটা অবস্থানে তৈরি হয়ে মানে চলে এসেছে। তো আমি শুধু পড়াই না, আমি পড়ানোর পাশাপাশি আমি তো এইচএসসি তে তোমাদের এখন দায়িত্ব পালন করব, বাট অ্যাডমিশনে দেখবা যে আমি পড়ানোর পাশাপাশি আমি তোমাকে স্বপ্ন দেখাবো, আমি তোমাকে ইন্সপায়ার্ড করব, এবং সেই স্বপ্ন যেন শুধু দেখিয়ে আমরা স্টপ হব না, আমরা সেই স্বপ্ন পূরণ করার জন্য সর্বাত্মক সহযোগিতা করবো ইনশাআল্লাহ। তো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, সবাই একটু অন্যদেরকে মেনশন করে দাও যে ভাইয়া ক্লাসে চলে এসেছে। যদিও আমাদের একদিন অনেকগুলো ক্লাস, এতগুলো ক্লাস করতে অনেকের কষ্ট হয়, বাট এই কষ্টের পরে কিন্তু ইনশাআল্লাহ ভালো কিছু হবে। তো সবাই একটু অন্যদেরকে মেনশন করে দাও যে ভাইয়া ক্লাসে চলে এসেছে। ঠিক আছে, তোমরা আজকে ভাইয়াকে মূল্যায়ন করতে পারো কি পারো না, মাইন্ড ইট। আসবা ভাইয়ের কাছে একদিন। ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে ভালো শিক্ষক দরকার হয়, যারা ডিটেলস পড়ায়, অনেক বুঝিয়ে বুঝিয়ে পড়ায়, সব কিছু বুঝিয়ে পড়ায়, প্রতিটা টপিক মানে খুবই ইউনিক ওয়েতে পড়ায়। এরকম শিক্ষক যখন খুঁজবা ভাইয়ের কাছে আসবা, মাথায় রাখবা নামটা, ওকে? ইনশাল্লাহ বাংলার জন্য ভাইয়ের কাছে তুমি আসতে হবে। কারণ আমি এতটা কনফিডেন্স নিয়ে বলি এই জন্য যে অনেকেই 1-2টা টপিক ভালো পড়ায়, বাট সুফিয়ান সজীব ভাইয়া প্রত্যেকটা টপিক ভালো পড়াবে, এবং কমিটমেন্ট করছি, ওয়াদা দিচ্ছি সবগুলোই পড়াবো। যত কথা বলবো সব কথা পালন করবে ইনশাল্লাহ। তো সবাই একটু আমাদের ক্লাসটা একটু মেনশন করে দাও ফ্রেন্ডসদেরকে, এবং শেয়ার করে রাখো, যেহেতু ক্লাসটা ইনফরমেটিভ হবে। এবং আমাদের যেহেতু অনেকগুলো কন্টেন্ট ডেইলি আমাদের কোচিং এর পেজে যাচ্ছে, সুতরাং তুমি এই ক্লাসটা আর খুঁজে পাবা না। তো সবাই একটু এই ক্লাসটা একটু মেনশন করে রাখো, এবং ফ্রেন্ডসদেরকে একটু বলে দাও যে ক্লাসে জয়েন করতে, ওকে? তাহলে আমরা টাইম ওয়েস্ট করব না, আমরা শুরু করে দিচ্ছি। জি জি, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। আর যারা আমাদের কোর্সে ফাইনাল রিভিশন কোর্সে এখনো ভর্তি হওয়া নাই, এটা একটা বিশাল সুযোগ। এটা কোনো ফি নিচ্ছি না, আমরা অনলি এন্ট্রি ফি নিচ্ছি। আগামীকাল থেকে খেলা শুরু হয়ে যাবে, অর্থাৎ আমরা আর ফ্রি ক্লাস নিব না। শুধু আইসিটির কয়টা ফ্রি ক্লাস পাবা, বাকি সব ক্লাস আমাদের পেইড ব্যাচে হবে। আর এর জন্য তোমাকে অবশ্যই 69 টাকা পেমেন্ট করে তুমি আমাদের পেজে নক দিবা, হোয়াটসঅ্যাপে নক দিবা। নক দিয়ে 59 টাকা যদি পাঠিয়ে দাও, দেন আমরা তোমাদেরকে আমাদের পেইড গ্রুপে অ্যাড করে দিব। 59, আমি আবারও বলছি, এটা হতে পারে তোমার লাইফের জন্য একটা টার্নিং
মানে পয়েন্ট 59 টাকা অনলি। আর আজকে যাই হোক তোমরা লাস্ট দিন, এটা তোমরা আমাদের সাথে থাকো, আমাদের সাথে তোমরা এই ফাইনাল রিভিশন ব্যাচের প্রস্তুতি নাও এবং ইনশাআল্লাহ আমরা তোমাদেরকে বেস্ট একটা সার্ভিস দিব এই অল্প কয়েকদিনের মধ্যে। এর বাইরেও আমরা তোমাদেরকে অ্যাডমিশন টেস্টে পুরো বাংলাদেশের সবার চেয়ে বেটার কিছু দিবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ রাখবা না, বিন্দু পরিমাণ সন্দেহ রাখবা না। ওকে, তাহলে শুরু করে দিচ্ছি। আমাদের ধারাবাহিক ক্লাস যেভাবে মানে শিডিউল সাজানো আছে, সেই শিডিউলে আজকে যে শিডিউল সাজানো, মাত্র মহসিন ভাইয়ের ইংলিশ ক্লাস, জি আজকে মহসিন স্যারের 10টা ক্লাস হবে না, আজকে শুধু বাংলা 3টা তো অলরেডি ক্লাস, এর বেশি একদিনে নেওয়া যায় না। ওকে, দুপুর 2টায় ক্লাস থাকার পরে যখন 4টায় ক্লাস ছিল তখন আমি ভাবলাম যে আজকে ক্লাসটা না করি। যাই হোক, কথা না বাড়াই, আজকে আমাদের ক্লাস সমাস। ওকে, সমাস আমি এইটুক কথা দিচ্ছি, একদম স্ট্রংলি কথা দিচ্ছি, তুমি যদি মনোযোগ দিয়ে ভাইয়ার পুরো সমাসের ক্লাস করো, তোমার কাছে সমাস সহজ মনে হবে এবং কথা দিচ্ছি ভাইয়া যতটুকু পড়াবো আর কোথাও এতটুকু পাবা না। ভাইয়া যতটুকু তোমাকে বুঝানোর ট্রাই করবো আর কেউ এত বুঝাবে না। মানুষ এত পাগল হয় না একটা দুইটা ক্লাসে। আমি এইরকম বহু কোচিং সেন্টারের টিচারদেরকে বা অ্যাডমিশন টিচারদের দেখেছি, খুব মজা করে মানে গল্প করে একটা দুইটা টপিক ফ্রি ক্লাসে পড়ায়, পেইড ব্যাচে গিয়ে আর পড়ায় না, হতাশ হয়ে যায়, আর ভালো লাগে না, আর পারে না। বাট সুফিয়ান সজীব ভাইয়ার ক্লাস লাস্ট যেটা করবা সেটা তো সেম রিদম পাবা, সেম মোটিভেশন পাবা, সেম তুমি শিখতে পারবা ইনশাল্লাহ। ওকে, সমাস পার্ট 1 আগামীকাল থেকে পেইড ব্যাচে ক্লাস হবে। যারা এখনো ভর্তি হওনি সবাই ভর্তি হয়ে যাও আগামীকাল থেকে। জি আলহামদুলিল্লাহ, শুরু করে দাও, কোনো আজে বাজে কথা হবে না। সুফিয়ান ভাইয়া তোমাকে শেখাবে উইদাউট জোকস, উইদাউট ফান, উইদাউট সুরসুরি। শুধু ক্লাস দিয়েও মানুষের মন জয় করা যায়, শুধু ক্লাস দিয়েও মানুষের জীবন গড়ে দেওয়া যায়, শুধু ক্লাস দিয়ে মানুষকে ধরে রাখা যায় ইনশাআল্লাহ। ওকে, স্টার্ট। আমরা সমাজ শুরু করছি, সবাই শুরু করে দাও। ভাইয়ার ক্লাস নোট করতে হবে, লেখবা ব্যাকরণের আলোচ্য বিষয় 4টি, তার মধ্যে সমাস আলোচিত হয়, শব্দ বা রূপতত্ত্বে, সবাই শব্দ অথবা রূপতত্ত্ব আলোচিত হয়, শব্দ অথবা রূপতত্ত্ব আলোচিত হয়। ওকে, শব্দ বা রূপতত্ত্ব আলোচিত হয়। তারপরে লাইন সবাই একটু শেয়ার করে দাও, অন্যদেরকে মেনশন করে দাও, শব্দ বা রূপতত্ত্ব আলোচিত হয়। তারপরে লাইন লিখবা সমাস সংস্কৃত শব্দ, সমাস সংস্কৃত শব্দ। ওয়াও, কি সমস্যা। ওকে, ঠিক আছে। তারপরে জি কোনো সমস্যা নেই, এখন অপ্রয়োজনীয় কথা না বলি। যারা পেইড ব্যাচে ভর্তি হবা, আমি যেটা বলেছি, আমি জানি না মহসিন স্যার কত বলেছে, আমি যেটা বলছি এটা 59 টাকা আমাদের হোয়াটসঅ্যাপে অথবা পেজে নক দিয়ে পেমেন্ট করে দাও। পেমেন্ট গেটওয়েতে কোন নাম্বারে পেমেন্ট করবো এখানে সব ডিটেলস বলা আছে, করে দিলে আমরা তোমাদেরকে অ্যাড করে দিব। আগামীকাল থেকে পেইড ব্যাচে ক্লাস হবে। ওকে, সবাই প্রস্তুত? ওকে, তারপরে আসলে লিখবা সমাস সংস্কৃত শব্দ, লিখবা সমাস ব্র্যাকেটে লেখো সমযোগ অস যোগ অ। মনে রাখবা সমাস ভাঙলে পাওয়া যায় সমযোগ অস যোগ অ। এই অস এটা হলো ধাতু, তাহলে এটা হলো প্রত্যয় সাধিত শব্দ, প্রত্যয় সাধিত শব্দ, প্রত্যয় সাধিত শব্দ, প্রত্যয় সাধিত শব্দ। আমি আগে পড়াবো, আগের দিনের মতো আমি আবার বোর্ড প্রশ্ন দিয়ে তোমাদেরকে কি করে দিব, প্র্যাকটিস করিয়ে দেখিয়ে দিব। দেখো ভাইয়া যা পড়িয়েছি বাস্তবতার সাথে কতটুকু তোমার মিল আছে। ওকে, এবার আসো সমাস সংযোগ অস যোগ অ, প্রত্যয় সাধিত শব্দ। ওকে, তারপরে লাইন লিখবা সমাসে পদের মিলন হয়, পদের মিলন হয়। আচ্ছা, আমরা ওকে লিখে ফেলছি, এই লাইনটা পরে লিখলে হয়তো। মিলন হয়, সমাসে পদের মিলন হয় কিন্তু সন্ধিতে, এই লাইনটা মাথায় রাখবা, সন্ধিতে। আমি এট এ টাইম আমি অলওয়েজ মাথায় রাখি। ওকে, সমাসে পদের মিলন হয় কিন্তু সন্ধিতে ধ্বনি
বা বর্ণের মিলন ঘটে, কিন্তু সন্ধিতে ধ্বনি অথবা বর্ণের মিলন ঘটে, মিলন হয়। তাহলে সমাসে, সমাস শব্দের অর্থ মিলন, ওকে। সন্ধি শব্দের অর্থ দুটি ধ্বনির মিলন। তাহলে সমাসে কার মিলন হয়? পদের মিলন হয়, একাধিক পদের মিলন হয়। আর সন্ধিতে ধ্বনি অথবা বর্ণের মিলন ঘটে, ওকে। এটা মাথায় রাখবা, ওকে, এটা মাথায় রাখবা। তারপরে লাইন লিখবা সমাস অর্থ, সমাস অর্থ সংক্ষেপ, সমাস অর্থ সংক্ষেপ অথবা মিলন অথবা বহুপদকে একপদীকরণ, বহুপদকে একপদীকরণ, একপদীকরণ। ভাইয়া ক্লাস করো একটু মনোযোগ দিয়ে, মুখস্থ করতে হবে না, থিম বুঝতে পারবা, ওকে, থিম বুঝতে পারবা। ইংলিশ ক্লাস আজকে হবে না, ওকে। সমাস অর্থ সংক্ষেপ, মিলন অথবা বহুপদকে একপদীকরণ। সবাই বলো এটুক লেখা শেষ হয়েছে? সবার এটুক লেখা হয়েছে? এটুক কি লেখা হয়েছে বলো? ওকে, ঠিক আছে, লিখছো? তাহলে সমাস অর্থ সংক্ষেপ, মিলন অথবা বহুপদকে কি করণ? একপদীকরণ। লেখা দ্রুত লেখো, অপ্রয়োজনীয় কথা বলিও না। যারা পড়তে আসতো তোমার সময় নষ্ট করবা না, এটা তোমার জীবন, তোমার জীবন, মনে রাখবা। তোমার জীবনটা আগামী 4-5 মাস সমাস পেইড ব্যাচে পড়াই না, এটা আগে পড়িয়েছি, ওকে। এবার আসো, সমাসের ক্লাস ডাবল করলেও কোনো সমস্যা হয় না। এবার আসো, শিডিউল এভাবেই সাজিয়ে ফেলা হয়েছে। শিডিউলটা দেখে আমাদের ইউসুফ স্যার, এখন আজকে দেখেছি, আমি এসে দেখি সমাস। তো যাই হোক, অসুবিধা নেই, করো, সবাই করো। সমাস অর্থ সংক্ষেপ, মিলন অথবা কি বহুপদকে একপদীকরণ। তারপরে লাইন লিখবা সমাসের প্রতীতি, সমাসের প্রতীতি 5টি। সমাসের একটা লাইনে 5টা নাম থাকে, আমরা সেটা দেখাবো। সমাসের প্রতীতি 5টি লিখবা, যেমন চন্দ্রমুখ, চন্দ্রমুখ, সবাই লেখো। মুখ চন্দ্রের ন্যায়, মুখ চন্দ্রের ন্যায়, যাকে তুলনা করবা তার নাম আগে লিখবা। মুখ চন্দ্রের ন্যায়। চন্দ্রমুখের ব্যাসবাক্য হলো মুখ কার ন্যায় বলো? চন্দ্রের ন্যায়। মনে রাখবা, যে শব্দটা একত্রে থাকে অথবা মাঝে হাইফেন থাকে সেটার নাম হলো সমস্ত পদ। বলে এটা কি পদ? সমস্ত পদ। সমস্ত পদকে ভাঙার পর যে বড় বাক্য পাওয়া যায় তার নাম ব্যাস অথবা বিগ্রহ অথবা সমাস বাক্য, অথবা সমাস বাক্য। ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য অথবা কি বাক্য? সমাস বাক্য। মনে রাখবা, সমস্ত পদে যে 2টা অংশ নিয়ে সাধারণত সমস্ত পদ হয়, তবে দ্বন্দ্ব সমাসে 2 এর অধিক শব্দ থাকে, ওকে। সমস্ত পদ, তাহলে লক্ষ্য করো, এই সমস্ত পদের আগের অংশকে বলে পূর্বপদ। তাইলে চন্দ্রটা হলো এখানে কি পদ বলো? চন্দ্র হলো পূর্বপদ। সমস্ত পদের আগের অংশকে বলে পূর্বপদ। আর এখানে মুখটা হলো পরপদ, মুখটা হলো পরপদ। তাহলে সমস্ত পদের পরের অংশকে কি বলে? পরপদ। সমস্ত পদের পরের অংশকে বলে পরপদ। এই পরপদের অপর নাম আবার হলো উত্তরপদ। কি পদ বলো? উত্তরপদ। একটু মনোযোগ দিয়ে করো, কেউ যদি একটা পাঠ আগে বাদ করে থাকো আবার একটু মনোযোগ দাও, তুমি ভালোভাবে শিখতে পারবে, অসুবিধা নাই। আমি আবারও রিকোয়েস্ট করছি, অপ্রয়োজনীয় কথা না বলি। ভাইয়া যেহেতু অপ্রয়োজনীয় কথা বলি না, তোমরাও বলবা না। মনে রাখবা, লাইফে ভালো কিছু করতে হলে একটু স্যাক্রিফাইস করতে হয়, একটু চেষ্টাটা বেশি করতে হয়, ওকে। তুমি মনে রাখবা, আমি সবসময় বলি আমার একা পরিশ্রমের ফলে যদি আমার পরিবার ভালো থাকে, আমার বাবা মা খুশি হন, আমার পরবর্তী প্রজন্ম ভালো থাকে, আমি ভালো থাকি, তাহলে হোয়াই নট, আমি কেন পরিশ্রম করব না? মনে রাখবা, ভালো একটা এসএসসি তে রেজাল্ট এবং ইউনিভার্সিটিতে চান্স পাইলে তোমার একটা ভালো আইডেন্টিটি হবে। সারা জীবন ওই আইডেন্টিটি সেল করে, ওইটার সুনাম সেল করে তুমি চলতে পারবা, ফিরতে পারবা, ওইটা তোমাকে এক্সট্রা রিওয়ার্ড দিবে। তোমাকে হয়তো, আমাকে যদি আমার এইচএসসি চলাকালীন কেউ যদি আমাকে এভাবে বুঝাইতো যে তুমি একটু পড়লেই তুমি জীবনে ভালো কিছু করতে পারবা, তুমি একটু বেশি পড়াশোনা করো, তাহলে তুমি তোমার পছন্দের
জামাটা কিনতে পারবা। আর একটু ভালোভাবে পড়ো, তাহলে তুমি তোমার পছন্দের সাবজেক্টে বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবা। যদি এইভাবে কেউ আমাকে বুঝাইতো, আমি এখন এই মুহূর্তে যে অবস্থানে এসেছি আরো ভালো করতাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি লতে পড়তাম, বাট আমাকে কেউ বুঝায় নাই। আমি দ্যাটস ওয়াই আমি আমার সব ভাই বোনদের দায়িত্ব নিয়েছি, তাদেরকে বোঝাবো। আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে, আমি প্রতিটা মুহূর্ত কাজে লাগাবো। শুধু পড়াইলেই হবে না, শুধু পড়াইলেই হবে না, পড়াটা প্রপার ওয়েতে পড়াইতে হবে এবং স্টুডেন্টদেরকে তাদের বাস্তবতা বুঝাইতে হবে এবং তাদেরকে প্রপার গাইড দিতে হবে। এটা হলো আমার দায়িত্ব। ওকে, ঠিক আছে ভাইয়া, অপ্রয়োজনীয় কথা না বলি। তাহলে একটা সমাস যেটা সমস্ত পদ একসঙ্গে থাকে সেটাকে বলে সমস্ত পদ। সমস্ত পদকে ভাঙার পর যে বড় বাক্য পাই সেটার নাম ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য অথবা সমাস বাক্য। সমস্ত পদের আগের অংশকে বলে পূর্বপদ, পরের অংশকে বলে কি পদ? বলো পরপদ। মনে রাখবা, সমস্ত পদ, যেসব পদ মিলে সমস্ত পদ হয় তাকে প্রত্যেকটিকে বলে সমস্যমান পদ। তাহলে চন্দ্র এবং মুখ, এখানে লেখো চন্দ্র কমা মুখ, চন্দ্র কমা মুখ। লক্ষ্য করো, সমস্ত পদে যে দুইটা পদ আছে দুইটাকে এখানে নিলাম কমা দিয়ে, দুইটাকে এখানে কমা দিয়ে নিলাম। সবাই লেখো, লিখবা এখানে। তাহলে এটার নাম হলো সমস্যমান পদ, সমস্যমান পদ। মনে রাখবা, যেসব পদ মিলে সমাস হয়, ব্র্যাকেটে লেখো, যেসব পদ মিলে, যেসব পদ মিলে, কি বলছি, যেসব পদ মিলে সমাস হয়, সমাস হয়, তার প্রত্যেকটিকে, তার প্রত্যেকটিকে, প্রত্যেকটিকে, তার যেসব পদ মিলে সমাস হয় তার প্রত্যেকটিকে সমস্যমান পদ বলে। সমস্যমান, সমস্যমান পদ বলে। যেসব পদ মিলে সমাস হয় তার প্রত্যেকটিকে সমস্যমান পদ বলে। যেসব পদ মিলে, যেসব পদ মিলে সমাস হয় তার প্রত্যেকটিকে সমস্যমান পদ বলে। যেসব পদ মিলে সমাস হয় তার প্রত্যেকটিকে কি বলে? সমস্যমান পদ বলে। সবাই দ্রুত, আমার আইডিতে আমার ক্লাসটা আসতেছে না, এসেছে, যাই হোক। তাহলে যেসব পদ মিলে সমাস হয় তার প্রত্যেকটিকে সমস্যমান পদ বলে। আমরা বলেছি সমাসের প্রতিটি কয়টি বলো? সমাসের প্রতিটি হলো কয়টি বলো? 5টি। সমাসের প্রতিটি হলো 5টি। এবার তোমরা দেখো, 1 নম্বরে হলো সমস্ত পদ, 2 নম্বরে হলো ব্যাস বাক্য, 3 নম্বরে হলো পূর্বপদ, 4 নম্বরে হলো পরপদ, 5 নম্বরে হলো কি? সমস্যমান পদ। এবার ক্লিয়ার? সমাসের প্রতিটি জ্ঞান অথবা ধারণা কয়টি? 5টি। যার নাম প্রতিটি তার নাম জ্ঞান, তার নামই ধারণা। সবাই একটু ক্লাসটা প্রত্যেকে 30 সেকেন্ড সময় নিয়ে প্রত্যেকে ক্লাসটা প্রেজেন্ট দাও, অর্থাৎ লাইক রিঅ্যাক্ট দাও, যেন অন্যরা আরো দেখতে পারে। ওকে, আজকে অনেকগুলো ক্লাস করেছে জানি, কষ্ট হচ্ছে, তারপরে করে নাও। মনে রাখবা, লাইফে হয়তো আল্লাহ না করুক, আল্লাহ না করুক, 6 মাস পর আর তোমার জীবনে আর কোনো ক্লাসরুম থাকবে না যদি তুমি পড়াশোনা না করো। ওকে, তো সবাই একটু লাইক রিঅ্যাক্ট দাও যেন অন্যদের কাছে ক্লাসটি পৌঁছায় এবং শেয়ার করে রাখো। ওকে, অন্যদেরকে দেখার সুযোগ করে দাও। তার সমাসের প্রতিটি জ্ঞান ধারণা, যাই না বলি, 5টি। সমস্ত পদ, তারপরে কি বলেছি? ব্যাস বাক্য, পূর্বপদ, পরপদ, আরেকটা হলো সমস্যমান পদ। আশা করি বুঝতে পেরেছ। ওকে, আরেকটা হলো সমস্যমান পদ। ক্লিয়ার? এবার আসো, নোট দিয়ে লিখবা, নোট। ওয়াও, পিঙ্ক কালার নাকি? নোট দিয়ে লেখো, সমস্ত পদ হয় একসঙ্গে লিখতে হবে, একসঙ্গে লিখতে হয়। সমস্ত পদ হয় একসঙ্গে লিখতে হবে, হয় একসঙ্গে লিখতে হয়, নতুবা মাঝে হাইফেন দিয়ে লিখতে হয়, হাইফেন দিয়ে লিখতে হয়। সমস্ত পদ হয় একসঙ্গে লিখতে হয়, নতুবা মাঝে হাইফেন দিয়ে লিখতে হয়। মনে রাখবা, সমস্ত পদ চিনবা কিভাবে? হয় পূর্বপদ পরপদ একত্রে থাকবে, নতুবা এটার মাঝে হাইফেন থাকবে। আর ব্যাস বাক্য
সব সময় আলাদা থাকে, সেপারেট থাকে এবং ওয়ার থাকে। সমস্ত পদ ক্লোজ থাকে নতুবা মাঝে হাইফেন দিয়ে থাকে, ক্লোজ থাকে নতুবা মাঝে কি হাইফেন দিয়ে থাকে। ওকে স্টার। এবার আসো, মনে রাখবা আমরা জানি মৌলিক বই অনুসারে সমাস 4 প্রকার, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর সহ অনেক ব্যাকরণবিদদের মধ্যে দ্বিগু সমাস কর্মধারয়ের অন্তর্গত, আবার অনেকে বলেছেন কর্মধারয় তৎপুরুষের অন্তর্গত। সেই হিসেবে দ্বিগু এবং কর্মধারয় তৎপুরুষের অন্তর্গত ধরলে বাকি থাকে সমাস কয়টি? 4টি। ওই 4টাকে মৌলিক ব্যাকরণ অনুসারে সমাস 4 প্রকরণ করা হয়েছে। কিন্তু আমরা জানি সমাস সাধারণত কয় প্রকার? 6 প্রকার। তোমরা উত্তরও দিবা সমাস কত প্রকার বললে 6 প্রকার। তবে এর বাইরে অনেক শাখা প্রশাখা আছে। তবে যদি বলা হয় মৌলিক ব্যাকরণ অনুসারে সমাস কয় প্রকার, তাহলে বলবা 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। ওকে, তারপরে আসো, তাহলে আমরা এবার লিখব, শুরু করছি সমাস কত প্রকার? 6 প্রকার। আমরা দ্বন্দ্ব সমাসটা শুরু করেছি। সবাই লেখা স্টার্ট করো। দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাস। ওকে জি, একজন বলেছে ভাইয়া সমাস আপনি আগে পড়িয়েছিলেন, অনেক ভালো বুঝতে পেরেছি। ধন্যবাদ ভাই। ইনশাআল্লাহ ভাইয়ার প্রত্যেকটা ক্লাসই ভালো বুঝতে পারবো, অসুবিধা নাই। অনেক কিছু বোঝানোর আছে, অনেক কিছু শেখার আছে। দ্বন্দ্ব সমাস, আমরা দ্বন্দ্ব সমাস দিয়ে শুরু করলাম। সবাই দ্বন্দ্ব সমাস, ভাইয়া যা বলবো ওইটা লিখবা। দ্বন্দ্ব মনে রাখবা উভয় অথবা সকল পদের প্রাধান্য পাবে, এগুলো লিখতে হবে। যারা একটু ভালো স্টুডেন্ট লিখো, কারণ একটা সময় দেখবা তুমি যখন লিখে লিখে পড়ো এটা কাজে লাগবে। উভয় অথবা সকল পদের প্রাধান্য পাবে, প্রাধান্য পাবে, উভয় অথবা সকল পদের প্রাধান্য পাবে। তারপরের লাইন লিখবা ব্যাসবাক্যে, ব্যাসবাক্যে এবং ও আর আসবে, ব্যাসবাক্যে এবং ও আর আসবে, আসবে। উভয় অথবা সকল পদের প্রাধান্য পাবে, ব্যাসবাক্যে এবং ও আর আসবে। শেখা শেষ। মনে রাখবা সমস্ত পদে 2টা পদ থাকে। ব্যাসবাক্যে যদি ওই 2টাকে বোঝায় সেটাকে আমরা কি বলবো? ওকে, এবার আসো, উভয় পদের প্রাধান্য পাবে এবং ব্যাসবাক্যে কি আসবে বলো? এবং ও আর আসবে। মুখস্থ করো। সমস্ত পদে যতটা পদ থাকবে ব্যাসবাক্যে প্রত্যেককে বোঝাবে। যেমন লিখবা মা হাইফেন বাবা। এই মা বাবা একসঙ্গে লেখা যায় না, এক মাত্রায় লেখা যায় না। মা বাবা একসাথে লেখা যায় না সমস্ত পদ, এই জন্য মাঝে একটা হাইফেন দিয়েছি। তাহলে এটার ব্যাসবাক্য কি বলো? মা ও বাবা, মা ও বাবা। মনে রাখবা সমস্ত পদে যতটা পদ থাকবে ব্যাসবাক্যে যদি প্রত্যেককে বোঝায় তাহলে সেটার নাম হলো দ্বন্দ্ব সমাস। লক্ষ্য করো, সমস্ত পদে মা আছে বাবা আছে, ব্যাসবাক্যে শুধু মাকে বোঝাই না বা বাবাকে, উভয়কে বোঝাইছি। উভয়কে বোঝাইলে তার নাম কি সমাস বলো? দ্বন্দ্ব সমাস। তার নাম কি সমাস? দ্বন্দ্ব সমাস। বুঝাইতে পারছি? মনে রাখবা এই দ্বন্দ্ব সমাসের অনেকগুলো প্রকার আছে। এই দ্বন্দ্বটা কেমন বলো? এই দ্বন্দ্বটাকে বলবো আমরা মিলনার্থক দ্বন্দ্ব। ব্র্যাকেটে লিখে রাখো মিলনার্থক, মিলনার্থক দ্বন্দ্ব। মানে রাখবা পরস্পরের মধ্যে যদি ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে, ভালো সম্পর্ক থাকে, সেটাকে আমরা কি বলবো? মিলনার্থক দ্বন্দ্ব। ওকে, তারপরে আমরা যদি বলি, লক্ষ্য করো রাত দিন, রাত দিন। মনে রাখবা এটার ব্যাসবাক্য কি হবে? রাত ও দিন, রাত ও দিন। মনে রাখবা রাত ও দিন, রাত দিনের ব্যাসবাক্য হলো রাত ও দিন। এই রাত এবং দিন সমস্ত পদে আছে, ব্যাসবাক্যেও রাত দিন 2টাই আছে। সমস্ত পদে যতটা পদ থাকবে ব্যাসবাক্যে প্রত্যেকের অর্থ প্রাধান্য পাইলে তার নাম দ্বন্দ্ব সমাস। এবং এই দ্বন্দ্ব সমাসের অনেক প্রকার আছে। রাত দিনের মধ্যে কেমন সম্পর্ক? বিপরীত সম্পর্ক। তাহলে এটাকে বলবো বিপরীত দ্বন্দ্ব। বিপরীত দ্বন্দ্ব কি দ্বন্দ্ব বলো? বিপরীত দ্বন্দ্ব। সমার মিলনার্থক দ্বন্দ্ব, এগুলোর সাথে দ্বন্দ্ব কমন থাকবে। ওকে, বিপরীত দ্বন্দ্ব, মিলনার্থক দ্বন্দ্ব। বুঝাইতে পারছি? আমরা যদি এরকম বলি, লক্ষ্য করো দা কুমড়া, দা কুমড়া। লক্ষ্য করো তো এইটার ব্যাসবাক্য কি? দা ও কুমড়া। দাকেও বুঝাইছি, কুমড়া। এবং এই 2টার মধ্যে বিপরীত সম্পর্ক না, এই 2টার মধ্যে মারামারি সম্পর্ক, কোপাকুপি সম্পর্ক। মনে রাখবা যদি বলি ওহি নকুল, ওহি ও নকুল বিরোধ সম্পর্ক।
শুধু মনে রাখবা, আমরা যদি বলি একটার বিপরীত আর একটা, রাত দিন, ভালো মন্দ, আদান প্রদান, এগুলোকে বলে বিপরীত। কিন্তু এগুলোর মধ্যে মারামারি সম্পর্ক না, বিরোধ শত্রুতা সম্পর্ক না। যাদের মধ্যে শত্রুতা সম্পর্ক সেগুলোকে আমরা বলবো বিরোধার্থক দ্বন্দ্ব। তাহলে এটাকে লেখো বিরোধার্থক, বিরোধার্থক দ্বন্দ্ব। যাদের মধ্যে কি সম্পর্ক বলো? শত্রুতার সম্পর্ক, মারামারি সম্পর্ক। ওকে, তাহলে এটাকে আমরা কি বলবো বলো? বিরোধার্থক। বুঝাইতে পারতেছি? সবাই বুঝতে পারতেছো বলো? এগুলো একদম সহজ, অসুবিধা নাই। এগুলো আমরা যদি মনে করো দম্পতি, যেমন দম্পতি, এটার ব্যাস বাক্য কি বলো? জায়া ও পতি। জায়া ও পতি মানে জায়া ও পতি, স্বামী স্ত্রী, তাকে বলে দম্পতি। এখন এটার ভিতরে দুইটা শব্দ আছে, দম্পতি, স্বামী এবং স্ত্রী, দুইটাকে একসঙ্গে বলে দম্পতি। এখন এই দুইটাকেই বুঝাইছে জায়া ও পতি, এবং এদের মধ্যে কেমন সম্পর্ক? ভালো সম্পর্ক। তাহলে এরা হলো কি দ্বন্দ্ব বলো? এরা হলো মিলনার্থক দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব? মিলনার্থক দ্বন্দ্ব। এখন তুমি বলবা ভাইয়া স্বামী স্ত্রীর মধ্যে তো মারামারি কোপাকুম্পি সম্পর্ক থাকে, সেটা ব্যতিক্রম। স্বামী স্ত্রী মানে যাদের মধ্যে ভালো সম্পর্ক আছে, ভালো সম্পর্ক থাকা উচিত। ওকে, তাহলে আমরা দ্বন্দ্ব সমাসের প্রকারগুলো দেখছি। দ্বন্দ্ব সমাসের কি প্রকারগুলো? এখন আমরা যদি বলি ছোট বড়, এটা বিপরীত দ্বন্দ্ব। ছোট ও বড়, স্বর্গ নরক, বিপরীত দ্বন্দ্ব। ঠিক আছে, আমরা এরকম বলি না? ভাইয়া কি বলতেছো? অপ্রয়োজনীয় কথা যেগুলো এখন না রিলেভেন্ট না সেগুলো বইলো না। ওকে, সেগুলো বইলো না। ওকে, আমরা যদি বলি সাপ বেজি, সাপ আর বেজির মধ্যে কি সম্পর্ক? মারামারি সম্পর্ক। সেটাকে আমরা বলবো কি সম্পর্ক? বিরোধার্থক। লক্ষ্য করো, হাত পা, হাত পা, ব্যাস বাক্য হলো হাত ও পা। তাহলে হাত আর পায়ের, এটা ব্যাস বাক্য হলো দুইটাকে বুঝাইছে। তাহলে এটার নাম হলো অঙ্গবাচক দ্বন্দ্ব। কি বাচক বলো? অঙ্গবাচক দ্বন্দ্ব। অঙ্গবাচক দ্বন্দ্ব। ওকে, অঙ্গবাচক দ্বন্দ্ব। যে অনুরূপ ভাবে আমরা বলতে পারি নাক মুখ, অঙ্গবাচক দ্বন্দ্ব। অনুরূপ ভাবে আমরা বলতে পারি যে কান গলা, কান ও গলা, কি হবে বলো? অঙ্গবাচক দ্বন্দ্ব। আমরা যদি এরকম বলি, লক্ষ্য করো, 9-6, 9-6, তাহলে এটাকে আমরা কি বলবো? এটা সংখ্যাবাচক দ্বন্দ্ব। অনেকের দুই একজন আছে একটু অতিরিক্ত চালাক, যে ভাই এগুলো তো আমি বুঝি, এগুলো তো পারি, তাহলে আজকের ক্লাস আর আমার করা লাগবে না। আরে পাগল, এরপরে না আসল খেলা শুরু হবে, মাত্র তো শুরু, আসল কাহিনী তো এখনো বাকি আছে। সুতরাং একটু ধৈর্য ধরতে হবে। আমি সব পড়াই, সহজ জিনিসও পড়াই, সবচেয়ে কঠিনটাও পড়াই। এটার নামই হলো সুফিয়ান সজীব ভাই। সহজে কঠিনে মিলায়া দিন শেষে খাতার দিকে তাকাবা, তুমি নিজে স্যাটিসফাইড হয়ে যাবা, ওয়াও আমি অনেক কিছু পারি ইনশাআল্লাহ। ওকে, এবার আসো ভাই, এক্সামে শুধু দ্বন্দ্ব দিবে, এক্সামে দ্বন্দ্ব দিবে, বাট আমি তোমাকে শিখাচ্ছি। ওকে, এক্সামে দ্বন্দ্ব দিলে তো হয়ে যাবে, এক্সামে দ্বন্দ্ব দিলে হয়ে যায় 7-17। ওকে, দাঁড়ায় এক্সামে অন্য কিছু লাগবে না, এক্সামে শুধু দ্বন্দ্ব দিলেই হবে। ওকে, আমরা যদি বলি এইরকম যে বন জঙ্গল, বন জঙ্গল, তাহলে এটা কি সমাস? এটা যে দ্বন্দ্ব, এটা তো বুঝবা কিভাবে, এটার ব্যাস বাক্য কিভাবে? বন এবং জঙ্গল, বন ও জঙ্গল, রাইট? ওকে, বন জঙ্গল, বন ও জঙ্গল। তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা দ্বন্দ্ব সমাস বলবো। কেমন দ্বন্দ্ব বলো? সমার্থক দ্বন্দ্ব। সমার্থক দ্বন্দ্ব। বন জঙ্গল কেমন দ্বন্দ্ব বলো? সমার্থক দ্বন্দ্ব। মনে রাখবা, এই কল কারখানা, কল কারখানা, কল কারখানা, এই কল কারখানার ব্যাস বাক্য হলো কল ও কারখানা, কল ও কারখানা। মনে রাখবা, এটাও মুখস্থ রাখবা। সমার্থক দ্বন্দ্ব ইউনিভার্সিটি এবং চাকরি জীবনে কাজে লাগবে। কল কারখানা, ঘর দুয়ার, ঘর দুয়ার মনে হবে না, মুখস্থ করবো। ওকে, ঘর দুয়ার, এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঘর দুয়ার, ঘর ও দুয়ার, এটা দ্বন্দ্ব সমাস। কেমন দ্বন্দ্ব যদি বলে, এটার নাম কি দ্বন্দ্ব দিয়ে দিব বলো? এটা হলো সমার্থক দ্বন্দ্ব। অনুরূপ ভাবে বন্ধু বান্ধব, বন্ধু বান্ধব, এটা দ্বন্দ্ব। বন্ধু ও বান্ধব, বান্ধব, এটার নাম কি দ্বন্দ্ব বলো? সমার্থক দ্বন্দ্ব দিয়ে দিবা। এরকম ভাবে আমরা যদি, তাহলে এই তিনটা উদাহরণ, এগুলো মাথায় রাখবে, এগুলো এই চারটা, এগুলো হলো দ্বন্দ্ব। বিশেষ করে এই দুইটা কেমন দ্বন্দ্ব? সমার্থক দ্বন্দ্ব। ক্লিয়ার? আর আমরা এরকম আরো বহু উদাহরণ দেখেছি। আমরা বলতে পারি কাপড় চোপড়, কাপড় চোপড়। অনেক সময় বলি না আমরা, বৃষ্টি আসতেছে, বাইরে থেকে কাপড় চোপড় নিয়ে আসো। তাহলে এই কাপড় চোপড় আসলে বলার জন্য বলি, এগুলোকে আমরা বলি প্রায় সমার্থক দ্বন্দ্ব। তাহলে কাপড় ও চোপড়, কাপড় ও চোপড়, এগুলোকে বলি প্রায় সমার্থক দ্বন্দ্ব, প্রায় সমার্থক।
প্রায় সমার্থক মাইন্ডেড, কাপড় চোপড়, পোকামাকড় প্রায় সমার্থক, ধুতি চাদর প্রায় সমার্থক। ওকে, তোমরা লিখো। ওকে, ক্লাস সবাই মনোযোগ দাও, এই সব ক্লাসগুলো তুমি বুঝে বুঝে পড়তে পারবা, জানার জন্য পড়তে পারবা। ওকে, জানার জন্য পড়তে পারবা, ইনশাআল্লাহ ভালো কিছু শিখতে পারবা। ওকে, তারপরে আমরা যদি বলি আসা যাওয়া কোন সমাস? আসা যাওয়া এটা স্বাভাবিকভাবে দ্বন্দ্ব সমাস, দুই এক ক্ষেত্রে কর্ম দ্বারাই হয়। যদি বলা থাকে আগে আসা পরে যাওয়া, আর আসা যাওয়ার ব্যাস বাক্য এভাবে করবা, আসা ও যাওয়া, তাহলে এটা দ্বন্দ্ব। এটা কি হবে? দ্বন্দ্ব। এটা কেমন দ্বন্দ্ব? ক্রিয়াবাচক দ্বন্দ্ব, ক্রিয়াবাচক, ক্রিয়াবাচক দ্বন্দ্ব। আসা যাওয়া কেমন দ্বন্দ্ব বলো? ক্রিয়াবাচক দ্বন্দ্ব। আর যদি বলি ধীরে সুস্থে, তাহলে এটার ব্যাস বাক্য কি হবে? ধীরে সুস্থে, ধীরে সুস্থে, এটার ব্যাস বাক্য হবে ধীরে ও সুস্থে, ধীরে ও সুস্থে। বলো ধীরে ও সুস্থে, ধীরে সুস্থে কি হবে? ধীরে ও সুস্থে। তাহলে এটা হবে ক্রিয়া বিশেষণ দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব বলো? ক্রিয়া বিশেষণ দ্বন্দ্ব, ক্রিয়া বিশেষণ দ্বন্দ্ব। মোস্ট ইম্পর্টেন্ট, লক্ষ্য করো, মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো মাছে ভাতে, মাছে ভাতে, এটার ব্যাস বাক্য হলো মাছে ও ভাতে, মাছে ও ভাতে। মনে রাখবা, যদি দ্বন্দ্ব সমাসের দুই জায়গায় বিভক্তি থাকে, সমস্ত পদেও বিভক্তি থাকে, ব্যাস বাক্য বিভক্তি থাকলে তাকে বলে অলুক দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব? অলুক দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব। তাহলে সমস্ত পদ ও ব্যাস বাক্যে বিভক্তি থাকলে, সমস্ত পদ ও ব্যাস বাক্যে, ব্যাস বাক্যে বিভক্তি থাকলে, বিভক্তি থাকলে তাকে আমরা বলবো অলুক দ্বন্দ্ব। মানে দ্বন্দ্বের মধ্যে দ্বন্দ্ব হয়েছে, উভয় পদের প্রাধান্য পাবে, এবং সেটা যদি দ্বন্দ্ব সমাস হয় এবং উভয় পদে যদি বিভক্তি থাকে, আমরা তাকে বলবো অলুক দ্বন্দ্ব। যেমন আমি বলতে পারি দেশে বিদেশে, দেশে বিদেশে, দেশে বিদেশে, ব্যাস বাক্য কি হবে বলো? দেশে ও বিদেশে, দেশে ও বিদেশে। তাহলে লক্ষ্য করো, দেশে বিদেশে, দেশে ও বিদেশে দ্বন্দ্ব, দুইটাকে বোঝাইছে দ্বন্দ্ব, এবং দুই জায়গায় সমস্ত পদেও বিভক্তি আছে, ব্যাস বাক্য বিভক্তি আছে। কিভাবে বুঝবো বিভক্তি আছে? এই একারটা কেটে দাও, তাহলে মূল শব্দ কি থাকে? দেশ। বিদেশের শেষের একার কেটে দাও, তাহলে কি থাকে? বিদেশ। মনে রাখবা, একটা শব্দে তখনই বিভক্তি বুঝবা যে বিভক্তি ফেলে দিলেও মূল শব্দের অর্থ থাকবে। লক্ষ্য করো, দেশে বিদেশে দ্বন্দ্ব, কেমন দ্বন্দ্ব বলো? অলুক দ্বন্দ্ব। কেমন দ্বন্দ্ব? অলুক দ্বন্দ্ব। কিন্তু ছেলে মেয়ে, ছেলে মেয়ে, এটার ব্যাস বাক্য কি হবে বলতো? ছেলে ও মেয়ে, এটা দ্বন্দ্ব কিন্তু অলুক দ্বন্দ্ব না, কারণ এটার সাথে কোনো বিভক্তি নাই। লক্ষ্য করো কিভাবে, এই যে ছেলের বিভক্তি কেটে দাও, তাহলে মূল শব্দ কি থাকে? সেল। মেয়ের বিভক্তি কেটে দাও, তাহলে কি থাকে? ম্যাও। দ্যাট মিনস এই শব্দের সাথে কোনো বিভক্তি নাই। এই একার, এই ছেলে লিখতে একার লাগে, এটা তার অবিচ্ছেদ্য অংশ, এটা একটা মৌলিক শব্দ, এটা কোনো ভাঙা যায় না, এটা কোনো বিশ্লেষণ করা যায় না। যে শব্দ ভাঙা যায় না, বিশ্লেষণ করা যায় না, সেগুলোকে বলে মৌলিক শব্দ। তাহলে ছেলে মেয়ের সাথে কোনো বিভক্তি নাই, তাহলে ছেলে মেয়ে দ্বন্দ্ব সমাস, কিন্তু অলুক দ্বন্দ্ব না। অলুক দ্বন্দ্ব হইতে হইলে এর সাথে কি লাগবে বলো? বিভক্তি লাগবে। আশা করি বুঝতে পেরেছ। ওকে, আশা করি বুঝতে পেরেছ। তাহলে দ্বন্দ্ব আর অলুক দ্বন্দ্ব ক্লিয়ার। অলুক দ্বন্দ্ব হইতে হইলে মাস্ট উভয় পদে বিভক্তি থাকতে হবে। ক্লিয়ার? ওকে, এবার আসো, এবার আসো, লাস্ট চলে আসছে, দ্বন্দ্ব সমাস ফিনিশ, কিচ্ছা খতমের দিকে চলে আসছে, দ্বন্দ্ব সমাস শেষের দিকে চলে আসছে। দ্বন্দ্ব সমাস আর কোনো সমস্যা হবে না অত বেশি। ওকে, এবার আসো, আমরা যদি এরকম বলি, লক্ষ্য করো যে সাহেব হাইফেন বিবি হাইফেন গোলামের ঘরের গোলাম, নাকি গোলাম, তাহলে সাহেব হাইফেন বিবি হাইফেন গোলাম, এটা যে সমস্ত পদ কি দেখে বুঝছো? হাইফেন দেখে বুঝছো, কারণ ব্যাস বাক্যে কখনো হাইফেন থাকে না। তাহলে এটার ব্যাস বাক্য কি হবে? সাহেব কমা বিবি ও গোলাম, ও গোলাম, ও গোলাম। তাহলে মনে রাখবা, সমস্ত পদে যতটা পদ আছে ব্যাস বাক্যে প্রত্যেকের অর্থ প্রাধান্য পাইছে, তার নাম দ্বন্দ্ব সমাস। এবং লক্ষ্য করো, এইটা তিন বা তার অধিক পদ মিলে যে দ্বন্দ্ব সমাস হয় তার নাম বহুপদী দ্বন্দ্ব, বহুপদী দ্বন্দ্ব, বহুপদী, বহুপদী দ্বন্দ্ব। মনে রাখবা, তিন বা তার অধিক পদ মিলে যে দ্বন্দ্ব সমাস হয় তাকে বহুপদী দ্বন্দ্ব বলে। তিন বা তার অধিক পদ মিলে যে দ্বন্দ্ব সমাস হয় তাকে বহুপদী দ্বন্দ্ব বলে। ওকে, ক্লিয়ার? বুঝছো সবাই? ওকে।
ওকে, ঠিক আছে। তাহলে আমরা এবার চলে যাই, আমাদের দ্বন্দ্ব সমাস শেষ, আমাদের দ্বন্দ্ব সমাস শেষ। আমাদের এবার চলে যাওয়া উচিত আমাদের অব্যয়ীভাব সমাসে। কোন সমাসে বলো? অব্যয়ীভাব সমাসে। তোমরা কি আছো আমার সাথে? তোমরা কি ক্লাস করতেছ? একটু মনোযোগ দাও, আরেকটু নাড়া দাও, মানুষ যেন বেড়ে যায়। ওকে, একটু নাড়া দাও আমাদের ক্লাসে। প্রত্যেকে একটু লাইক রিয়েক্ট দাও এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও যারা সমাসের ক্লাস আগে করে নাই। আমি সমাসের ক্লাসটা আরো 10 দিন আগেও নিয়েছি, দ্যাটস ওয়াই অনেকে আগে একবার করেছে। যারা আগে বুঝো নাই আজকে আবার একটু রিভিশন দাও, আর যারা একান্তই করে নাই তাদেরকে একটু আমাদের পেজে একটু দাওয়াত দিয়ে দাও যে ভাইয়া আছে। বেশি মানুষ থাকলে ক্লাস নিতেও ভালো লাগে। ওকে, এবার আসো, আমরা থাকবো আরো 6-7 মাস তোমাদের সাথে। ভাইয়াদেরকে লাগবে, ভাইয়াদের কথা একটু শোনো। লিখবা সবাই অব্যয়ীভাব। আগামীকাল থেকে আমাদের ক্লাস শুরু হবে শুধু পেইড ব্যাচে, ফ্রি ক্লাস আর হবে না আইসিটি ছাড়া। ওকে, এবার আসো, অব্যয়ীভাব লিখবা পূর্ব পদের প্রাধান্য পাবে, পূর্ব পদের প্রাধান্য পাবে, পূর্ব পদের প্রাধান্য পাবে। মনে রাখবা পূর্ব পদে অব্যয় থাকবে, পূর্ব পদে অব্যয় থাকবে, পূর্ব পদে অব্যয় থাকবে। পূর্ব পদের প্রাধান্য পাবে, পূর্ব পদে কি থাকবে? অব্যয় থাকবে। পূর্ব পদের প্রাধান্য পাবে, পূর্ব পদে অব্যয় থাকবে। একটু আগে বলেছিলাম দ্বন্দ্ব মানে উভয় পদের প্রাধান্য পায়। মনে রাখবা শুধু মানে দিয়ে শুধু পদের প্রাধান্য দিয়ে আমরা সমাস শিখে ফেলবো। উভয় পদের প্রাধান্য পাইলে কোন সমাস? সবাই বলো, উভয় পদ প্রধান সমাস দ্বন্দ্ব। আর পূর্ব পদের প্রাধান্য পাইলে শুধু একটা সমাস হয়, তার নাম হলো অব্যয়ীভাব। বলো, তার নাম কি? অব্যয়ীভাব। পূর্ব পদের প্রাধান্য পাইলে দ্বন্দ্ব, আর উভয় পদের প্রাধান্য পাইলে অব্যয়ীভাব। সরি, কি বললাম? পূর্ব পদের প্রাধান্য পাইলে অব্যয়ীভাব, আর উভয় পদের প্রাধান্য পাইলে দ্বন্দ্ব। এবার আসো, লক্ষ্য করো, তাহলে পূর্ব পদের প্রাধান্য পাইলে অব্যয়ীভাব, পূর্ব পদে কি থাকবে? অব্যয়। এটা হলো বইয়ের কথা। আর এই বইয়ের কথা না মনে করে ভাইয়ের কথা মনে রাখবা। অব্যয়ের উপরে লিখবা উপসর্গ, অব্যয়ের উপরে লিখবা উপসর্গ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন এসেছে উপসর্গ প্রধান সমাস কোনটি? উপসর্গ প্রধান সমাস কোনটি? উপসর্গ প্রধান, সেটার নাম হলো অব্যয়ীভাব সমাস। সবাই একটু মনোযোগ দাও। তাহলে পূর্ব পদের প্রাধান্য পাবে, পূর্ব পদে অব্যয় থাকবে। অব্যয় বলতে আমরা উপসর্গকে মিন করব। মনে রাখবা উপসর্গ অব্যয়, কারণ অব্যয় বলতে যে সকল পদের কোনো ব্যয় বা পরিবর্তন হয় না, কোনো চেঞ্জ হয় না, সেগুলোকে আমরা কি বলি বলো? অব্যয় বলি। আর মনে রাখবা প্রত্যেকটা উপসর্গ এক একটা অব্যয়, কারণ এগুলো বাচ্যকাল পুরুষের ক্ষেত্রে কখনো চেঞ্জ হয় না। অপরিবর্তনীয় শব্দকে অব্যয় বলে, আর উপসর্গগুলো এক একটা অব্যয়। তাহলে অব্যয়ীভাব সমাস চেনার 99% ক্ষেত্রে দেখবো অব্যয়ীভাব সমাস শুরু হয় উপসর্গ দিয়ে। কি দিয়ে? উপসর্গ দিয়ে। একদম সহজ হবে। ওকে, এবার আসো, লিখবা সবাই। আমি বইয়ের স্টাইলে যাব না, আমার স্টাইলে যাব, তোমাকে শেখাবো, তুমি শিখলেই হলো। ওকে, এবার আসো, উপজেলা। বেশ বাক্য কি বলতো? জেলার সদৃশ। সবাই একটু মনোযোগ দাও। উপজেলা, জেলার সদৃশ। এখানে কয়টা পদ? সমস্ত পদে 2টা পদ, একটা উপ আর একটা কি? জেলা। জেলা আছে কোন পদে বলো? পরপদে। জেলা আছে কোন পদে? পরপদে। আর পূর্ব পদে আছে উপ। আচ্ছা, উপজেলা, জেলা আর উপজেলা কি এক? জেলা আর উপজেলা এক না। বলো, জেলা তো জেলাই, আর উপজেলা হলো জেলার মতো জায়গা, বাট নট জেলা। তাহলে জেলা আছে কোন পদে? পরপদে। আমরা কি ব্যাস বাক্য দ্বারা জেলাকে বুঝাইছি না? জেলার সদৃশ। সদৃশ মানে কি জানো? সদৃশ মানে মতো। সদৃশ মানে কি বলো? মতো। তাহলে জেলা তো জেলাই, উপজেলা মানে জেলার সদৃশ। ব্যাস বাক্য দ্বারা আমরা সদৃশের অর্থ প্রাধান্য দিয়েছি। বলো, ব্যাস বাক্য দ্বারা আমরা কার অর্থ প্রাধান্য দিয়েছি? সদৃশের অর্থ প্রাধান্য দিয়েছি। ভাই আমি ক্লাসে জেলা দ্বারা আমরা সদৃশের অর্থ প্রাধান্য দিয়েছি। তাহলে এই সদৃশ আসছে কার জন্য জানো? উপয়ের জন্য। তাহলে পরপদে আছে কি বলো? পরপদে আছে হলো জেলা, বাট আমরা ব্যাস বাক্য দ্বারা কি বুঝাই না? জেলা বুঝাই নাই, জেলার সদৃশ। আর সদৃশ আসছে কার জন্য? উপয়ের জন্য। বলো, উপ কোন পদ? পূর্ব পদ। পূর্ব পদের প্রাধান্য পাইলে অব্যয়ীভাব সমাস। পূর্ব পদে কি থাকবে? অব্যয়। অব্যয় বলতে কি থাকবে? উপসর্গ। উপসর্গ পাইছো কিনা বলো তো? এই ব্যাস বাক্য দ্বারা কিন্তু জেলাকে বুঝায় না, যে বুঝাইছে জেলার মতো। আর এই মতো আসছে সদৃশের জন্য। সদৃশ আসছে কার জন্য? উপজন্য। জেলা তো জেলা, উপজেলা মানে জেলার সদৃশ। উপয়ের কারণে সদৃশ আসছে। তাহলে এখানে উপয়ের অর্থ প্রাধান্য পাইছে, পূর্ব পদের প্রাধান্য। ক্লিয়ার? এবার আসো,
আমরা যদি অনুরূপ ভাবে বলি উপকূল, উপকূল লিখবা কুলের সমীপে, কুলের সমীপে। উপকূল লিখবা কি কুলের সমীপে, সমীপে মানে নিকটে। সবাই একটু মনোযোগ দাও। তাহলে কুল আছে পরপদে আর উপ আছে পূর্বপদে। কুল আর উপকূল এক কথা না, কুল তো কুল। আর এই উপকূল মানে পেইড ব্যাচে ভর্তি হতে চাই, কি করতে হবে? আমাদের পেজে নক দাও, হোয়াটসঅ্যাপে নক দিও, পেজে ফোন করলে কালকে টাকা পাঠিয়ে দিলে কালকের মধ্যে তোমাকে গ্রুপে অ্যাড করে নিবে। ওকে, আমাদের পেজে এখন সেকেন্ড টাইম ভর্তি নিয়ে হিউজ প্রেসার যাচ্ছে দৈনিক। আলহামদুলিল্লাহ অনেক বেশি স্টুডেন্ট ভর্তি হচ্ছে এবং তোমাদের এখানে অনেকে ভর্তি হচ্ছে। সবাইকে নিয়ে তোমরা দ্রুত টাকা পাঠিয়ে দিবা। আমাদের অনেক লোক আছে হেল্পলাইনে, ওনারা হেল্প করবে। এখন তো রাত হয়েছে, তুমি টাকা পাঠিয়ে মেসেজ দিয়ে রাখবো। ওকে, এবার আসো। তাহলে কুল আছে পরপদে, পূর্বপদে আছে উপ। আমরা ব্যাস বাক্য দ্বারা কুলকে বোঝাই না, কুলের সমীপে মানে কুলের আশেপাশের জায়গাকে। তো বলতো কুল আছে কোন পদে? পরপদে। আমরা কি ব্যাস বাক্য দ্বারা কুলকে বুঝাইছি না? কুলের আশেপাশের জায়গা, আশেপাশের বাড়ি সমীপে। তাহলে এইখানে সমীপের অর্থ প্রাধান্য পাইছে। কুল তো কুল, উপকূল মানে কুলের সমীপে। এই সমীপে আসছে কার জন্য? উপের জন্য। উপ কোন পদ বলো? পূর্বপদ। পূর্বপদের প্রাধান্য পাইলে অব্যয়ভাব সমাস, এটা একটা কথা। আবার বলো এই উপ একটা উপসর্গ। তাহলে অব্যয়ভাব সমাস 99% ক্ষেত্রে উপসর্গ দিয়ে শুরু হয়। শুধু প্রাদি সমাসে আর 7-8টা উদাহরণ মুখস্থ করবা। প্রাদি সমাসের প্রগতি, প্রভাত, প্রবচন, পরিভ্রমণ, এইরকম 7-8টা উদাহরণ আছে, আমরা মুখস্থ করব। মানে উপসর্গের সাথে ক্রিয়া যুক্ত হবে, কৃদন্ত পদ যুক্ত থাকলে প্রাদি সমাস হয়। এছাড়া দুনিয়াতে যত উপসর্গ প্রধান সমাস আছে, উপসর্গ দিয়ে যুক্ত হইলে সমাস কোনটা হয়ে যাবে? অব্যয়ভাব সমাস আছে। এখন তোমরা বুঝতে পারবে উপসর্গ থাকলে কি সমাস বলো? অব্যয়ভাব সমাস। উপসর্গ থাকলে কি সমাস? অব্যয়ভাব সমাস। ওকে, এবার আসো, সবাই মনোযোগ দাও, সবাই লক্ষ্য করো। আমরা যদি বলি এইরকম আরক্তিম, আরক্তিম, লক্ষ্য করো এই আ একটা কি বলো? উপসর্গ। তাহলে আরক্তিম মানে হলো ঈষৎ রক্তিম, ঈষৎ রক্তিম। অনুরূপ ভাবে বলতে পারো আনত মানে হলো ঈষৎ নত। তাহলে এই আ একটা হলো, এবার মুখস্থ রাখবা আ একটা কি বলো? উপসর্গ। উপসর্গ দিয়ে 99% ক্ষেত্রে তুমি সব অব্যয়ভাব সমাধান করে ফেলতে পারবা। বলো কি দিয়ে? উপসর্গ দিয়ে। আমি যদি বলি আমরণ, আমরণ লিখবা মরণ পর্যন্ত, মরণ পর্যন্ত। ওকে, আরেকটা লক্ষ্য করো, আমরা যদি বলি আকণ্ঠ, আকণ্ঠ, অনুরূপ ভাবে কি হবে? কণ্ঠ পর্যন্ত, কণ্ঠ পর্যন্ত, আকণ্ঠ, কণ্ঠ পর্যন্ত। আমরা বলতে পারি আলুনি, আলুনি, নুনের অভাব বা লবণের অভাব, লবণের অভাব। ওকে, তারপরে আমরা বলতে পারি নিরামিষ, নিরামিষ লিখবা আমিষের অভাব, আমিষের অভাব। ওকে, আমরা যদি বলি নিরামিষ আমিষের অভাব, আমরা যদি বলি গড়মিল, গড়, এই লক্ষ্য করো আ একটা উপসর্গ, আকণ্ঠ, আমরণ এক আ উপসর্গ, আলুনি আ উপসর্গ, নি উপসর্গ, গড় আরবি উপসর্গ। গড়মিল লিখবা মিলের অভাব, মিলের অভাব। মনে রাখবা, মাইন্ড ইট, সবাই সবাই মনে রাখবা। যদি ব্যাস বাক্যে অভাব আর কি থাকে বলো? পর্যন্ত। এই দুইটা মাথায় রাখবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অভাব আর পর্যন্ত আসলে আমরা সেটাকে অব্যয়ভাব ধরবো। ওকে, ব্যাস বাক্যে যদি এই ধরনের এই ধরনের শব্দ আসে, তাহলে অভাব আর পর্যন্ত মুখস্থ রাখবা, শর্টকাটে মুখস্থ রাখবা। যদি এগুলো আসে, তাহলে আমি যদি অনুরূপ ভাবে বলি নিরুৎসাহ, নিরুৎসাহ, তাহলে কি বলবা? উৎসাহের অভাব, উৎসাহের অভাব, নিরুৎসাহ, উৎসাহের অভাব। আশা করি বুঝতে পারতেছো। দ্যাট মিন্স এগুলো সবগুলোর শুরুতে এক একটা কি আছে বলো? উপসর্গ আছে। এগুলো সবগুলোর শুরুতে এক একটা কি আছে? উপসর্গ আছে। ওকে, তারপরে আমরা বলতে পারি, লক্ষ্য করো প্রতিদিন, প্রতিদিন ইকুয়াল টু লিখবা দিন দিন, দিন দিন, প্রতিদিন। অনুভাবে আমরা বলতে পারি ফি বছর, বছর বছর। তাহলে এই প্রতি একটা কি বলো? উপসর্গ। বলো প্রতি একটা কি? উপসর্গ। আমরা যদি বলি বেহায়া, বেহায়া, এই বে একটা উপসর্গ। বরকম দরকার না, নিমফি বে ববদ, বরকম দরকার না, নিমফি বে ববদ। ফার্সি উপসর্গ 10টি, তার মধ্যে একটা বেহায়া, সরি বে,
ঠিক আছে, তাহলে হায়ার অভাব, কিসের অভাব? হায়ার অভাব, তাকে বলে বেহায়া। বলো কিসের অভাব? হায়ার অভাব। কি বলো ভাইয়া? সেকেন্ড টাইম ভর্তির জন্য কি করতে হবে? তুমি সেকেন্ড টাইম ভর্তির জন্য পেজে নক দাও। সেকেন্ড টাইমে আমাদের, তুমি এখন আজকে ভর্তি হয়ে দেখো, ইনশাআল্লাহ তুমি তোমাকে যখন আমাদের গ্রুপে অ্যাড করবে, আমাদের গত 2-3 দিনে প্রায় 500-600 স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমরা বাংলাদেশে অ্যাডমিশন জগতে আমরা লিড দিচ্ছি, জাস্ট এটা মাথায় রাখবা। ওকে ওকে, এবার আসো সবাই। তাহলে বেহায়া কি? হায়ার অভাব। বেহায়া হলো হায়ার অভাব। ভাইয়া গত বছর আপনাদের কাছে হচ্ছে, যাই হোক, এটা হলো এইচএসসির ক্লাস। অ্যাডমিশনের কথাবার্তা এখন আপাতত না বলো, ঠিক আছে? আমরা যদি বলি এরকম অনুরূপ, অনুরূপ, লক্ষ্য করো, অনুরূপ, এটা এইচএসসি তে আসছে পরীক্ষা। ওকে, অনুরূপ মানে একই রকম কিছু, তাহলে লিখবা রূপের সদৃশ, একটু ব্যতিক্রম, রূপের সদৃশ। ওকে, অনুরূপ মানে রূপের সদৃশ। লিখবা অনুগমন, অনুগমন। লিখবা পশ্চাৎ গমন, পশ্চাৎ গমন, অনুগমন, পশ্চাৎ গমন, অনুরূপ, রূপের সদৃশ। এগুলো একটু একবার দুইবার যদি প্র্যাকটিস করো তাহলে হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে? লিখবা প্রতিকূল, প্রতিকূল। লিখবা বিরুদ্ধকুল, বিরুদ্ধকুল। প্রতিকূল হলো বিরুদ্ধকুল। প্রতিকূল মানে কি বলো? বিরুদ্ধকুল। মোস্ট ইম্পর্টেন্ট লিখবা, যেটা তুমি পারো না, লিখবা পরোক্ষ। লিখবা পরোক্ষ, অক্ষীর অগোচরে, অক্ষীর অগোচরে, অক্ষীর অগোচরে, এটাকে আমরা কি বলবো? পরোক্ষ। ওকে, তাহলে যদি বলি অনুতাপ, তাপ, তাপের পশ্চাৎ, এই টাইপের হইতে পারে। তারপর আমরা বলতে মোস্ট ইম্পর্টেন্ট যেটার কথা বলছিলাম সেটা যথারীতি, উইদাউট উপসর্গ, যথারীতি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো। যথারীতি, যথারীতি কি হবে বলো? রীতিকে অতিক্রান্ত অথবা রীতিকে অতিক্রম না করে যে। ওকে, রীতিকে অতিক্রান্ত, এভাবে লেখা যায়, রীতিকে অতিক্রান্ত। ওকে, যথারীতি, এগুলো মুখস্থ করবা। যদি বলি আসমুদ্র হিমাচল, আসমুদ্র হিমাচল, হিমাচল, পরীক্ষা এখান থেকে চলে আসবে। অনেকগুলো লেখাইছি, সবই তো লিখিয়ে দিলাম। সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত, আপাদমস্তক, 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 পা থেকে মস্তক পর্যন্ত সমুদ্র, আসমুদ্র হিমাচল, সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত। যদি আমরা এরকম বলি যে প্রতিবাদ, প্রতিবাদ, এটার ব্যাসবাক্য হলো বিরুদ্ধবাদ। মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো। প্রতিবাদ, ব্যাসবাক্য হলো বিরুদ্ধবাদ, বিরুদ্ধবাদ। অনুরূপ ভাবে আমরা যদি বলি প্রতিকূল, তাহলে হবে বিরুদ্ধকুল। ফি বছর, বছর বছর। আশা করি এই যে অব্যয়ভাব তোমার আর কোথাও পড়া লাগবে না, এইটুক পড়াইলে পরীক্ষা কমন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাইয়াকে শুধু সুযোগ দিবা যে তোমাদের দায়িত্ব যেন পরিপূর্ণভাবে শেষ করতে পারি, তাহলে দেখবা তোমরা প্রত্যেকেই অন্ততপক্ষে এইটুক শিখতে পারবা যে আমি বাংলা ব্যাকরণ শিখছি ভাইয়ার কাছে। ঠিক আছে ভাইয়া, বুঝে বুঝে ধরে ধরে প্রত্যেকটা টপিক পড়িয়ে দিব, ইনশাআল্লাহ তোমরা ভালো করতে পারবা, ভালো করবা। একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, ভালো করবা। ওকে, এবার আসো স্টার। সবাই একযোগে আমার সাথে বলো, উভয় পদ প্রধান সমাসকে কি বলে? দ্বন্দ্ব। পূর্ব পদের প্রাধান্য পাইলে অব্যয়ভাব, আর পূর্বপদ পরপদ কাউকে না বুঝায় অন্য কিছুকে বুঝাইলে তার নাম হলো বহুব্রীহি। সবাই লিখবা বহুব্রীহি। লিখবা অন্য অথবা তৃতীয় পদের প্রাধান্য পাবে। অন্য অথবা তৃতীয় পদের প্রাধান্য পাবে, অন্য অথবা তৃতীয় পদের প্রাধান্য পাবে। ব্যাস বাক্যে যার আসবে, ব্যাস বাক্যে কি আসবে বলো? যার আসবে। অনেক টিচাররা শেখায়, আমাদেরকে সিনিয়র টিচাররা কলেজে শেখায় যার দেখলে বহুব্রীহি বলবা, কিন্তু দুঃখের বিষয় যার কখনো থাকে না। যখন তুমি বুঝবা এটা হলো বহুব্রীহি সমাস, তখন বুঝবা এই সমাসে যার আসে। তাহলে সমস্ত পদে যে দুইটা পদ থাকে, পূর্বপদ আর পরপদ, এই দুইটা পদ কাউকে না বুঝে যদি তৃতীয় কোনো পদের প্রাধান্য পায় তাকে আমরা বলবো বহুব্রীহি সমাস। তাকে আমরা কি বলবো?
বহুব্রীহি সমাস। সবাই একটু মনোযোগ দাও, লিখবা 80-20। এখানে বোঝার অনেক কিছু আছে, মনে রাখবে 80 মানি দাঁত, 80 মানি দাঁত, পরে আছে কি বলো 20, তাহলে বেশ বাক্য হবে কি বলো 80-তে 20 জার, 80-তে 20 জার, 80-তে 20 জার। তাহলে লক্ষ্য করো 80-তে 20 আছে কার? সাপের। 80-তে 20 আছে কার? সাপের। পূর্ব পদে আছে দাঁত, পরপদে আছে 20। দাঁত কেউ বোঝায় না, 20 কেউ বোঝায় নাই, বুঝাইছে কাকে? সাপকে। তাহলে পূর্বপদ পরপদ কাউকে না বুঝায় যদি আমরা এটা দ্বারা অন্য কাউকে মিন করি, সেটার নামই হলো বহুব্রীহি সমাস। সেটার নাম কি সমাস বলো? বহুব্রীহি সমাস। সবাই লক্ষ্য করো, আমরা যদি বলি নীলকণ্ঠ, 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 সবাই মনোযোগ দাও, নীলকণ্ঠ। তাহলে এটার ব্যাস বাক্য এরকম, নীলকণ্ঠ বলতে আমরা কাকে বুঝি বলতো? শিবের, শিবের একটা উপাধি, তাই না? নীলকণ্ঠ শিবকে বুঝি, তাই না? তাহলে নীলকণ্ঠ যার, নীলকণ্ঠ যার, তাহলে বলতো নীলকণ্ঠ কার? শিব, শিবকে বোঝায়, শিবের একটা উপাধি। তাহলে বলতো পূর্ব পদে আছে নীল, পরপদে কণ্ঠ। নীলকণ্ঠ বলতে আমরা শিবকে বুঝাই, অন্য কিছুকে মিন করি। এই অন্য কিছুকে মিন করলে আমরা তাকে বলবো বহুব্রীহি সমাস। কোন সমাস বলো? বহুব্রীহি সমাস। অনুরূপ ভাবে আমরা যদি বলি দশানন, দশানন, এই 10 আছে এখানে, আর এখানে আছে আনন, আনন, কিন্তু আমরা 10 আনন কাউকে না বুঝাইয়া দশানন বলতে আমরা বুঝি কাকে বলো? রাবণকে। 10 আনন যার, 10 আনন যার, আনন মানে মাথা হতে পারে, তাই না? 10 হাত বা মাথা, মুখ যার, তাহলে এটা আমরা কাকে বুঝি বলো? রাবণকে, রাবণকে বুঝি। তাহলে পূর্ব পদ ছিল 10, পরপদে আনন, বাট আমরা এটা দ্বারা তৃতীয় কোন ব্যক্তি বা বস্তু, ব্যক্তিকে বুঝাইছি, অন্য কাউকে বুঝাইছি। পুরো সমস্ত পদে যারা আছে তাদেরকে না বুঝাইয়া তৃতীয় কোন বস্তুকে বা ব্যক্তিকে বুঝাইলে আমরা তাকে বলবো বহুব্রীহি সমাস। বলো আমরা তাকে কি বলবো? বহুব্রীহি সমাস। মনোযোগ দিতে হবে, শিখতে পারবা। লিখবা চৌচালা, চৌচালা। মনে রাখবা এখানে আরেকটা টার্ম আছে চৌচাল। কি চাল বলো? চৌচাল। চৌচাল মানে 4টা চাল, চৌরাস্তা মানে 4টা রাস্তা। বাট যদি সংখ্যা দ্বারা এমন কিছুকে মিন করা হয় যা লেখা আছে তাকে না বুঝাইয়া অন্য কিছুকে বোঝায়, তাহলে সেই সংখ্যাটা আবার বহুব্রীহি হবে। আমাদেরকে শিক্ষকরা শিখিয়েছেন সংখ্যা দেখলেই দ্বিগু বলে দিবা, এটা ভুল। সংখ্যা থাকলে 2টি সমাস হয়, দ্বিগু হয়, আবার কি হয় বলো? দ্বিগু হয়, আবার বহুব্রীহি হয়। মনে রাখবা সংখ্যা থাকার পর যা লেখা আছে সংখ্যা দিয়ে ওটাকে না বুঝাইয়া অন্য কিছুকে বোঝাইলে সেটাকে আমরা বলবো বহুব্রীহি সমাস। তার নাম হলো সংখ্যাবাচক বহুব্রীহি। তার নাম কি বাচক বহুব্রীহি? সংখ্যাবাচক বহুব্রীহি। এই বলতো চৌচাল মানে কয়টা চাল? 4টা চাল। লেখা আছে চৌচাল, বুঝাইছিও 4টা চাল। আমি যদি বলি চৌরাস্তায় দাঁড়াইবা, আমার জন্য অপেক্ষা করলে তুমি চৌরাস্তায় দাঁড়াবা, তুমি কি কখনো 5 রাস্তায় যাবা, 7 রাস্তায় যাবা? নো, তুমি চৌরাস্তায় যাবা। চৌরাস্তা মানে 4 রাস্তা, দিস ইজ দিগু। চৌচাল মানে 4টা চাল, দিস ইজ দিগু। বাট চৌচালা গ্রাম এলাকায় আমরা যারা গ্রাম থেকে উঠে এসেছি আমরা জানি চৌচালা মানে একটা ঘর। চৌচালা মানে কি? একটা ঘর। তাহলে চৌচালা মানে 4 চাল আছে যার, 4 চাল আছে যার। তাহলে 4 চাল আছে কার? ঘরের আছে। পূর্ব পদে আছে 4, পরপদে আছে চাল। 4 কেও বুঝায় না, চাল কেও বুঝায় নাই। আমরা চৌচালা বলতে কাকে বুঝি বলো? ঘরকে বুঝি। আর ঘরকে বুঝলে এটা তৃতীয় পদকে বুঝাইছে। আর তৃতীয় পদের প্রাধান্য পাইলে কোন সমাস বলো? তৃতীয় পদের প্রাধান্য পাইলে আমরা তাকে বহুব্রীহি সমাস বলবো। কোন সমাস বলবো বলো? বহুব্রীহি সমাস। যেমন লিখবা মাথায় পাগড়ি। মাথায় কি বলো? পাগড়ি। ব্যাস বাক্য বলো। মাথায় পাগড়ি বলতে মাথায় পাগড়ি যার, মাথায় পাগড়ি যার। কার মাথায় পাগড়ি থাকে নরমালি? কার মাথায় পাগড়ি থাকে বলতো? মাথায় পাগড়ি জামাইয়ের হইতে পারে, জামাই। তাহলে মাথায় পাগড়ি জামাইকে বোঝায়। গলায় গামছা, গলায় গামছা, গলায় গামছা যার, কার? শ্রমিকের, দিনমজুরের, পরিশ্রমীর, তাই না? মাথায় ছাতি কার হয় বলো? মাতব্বরের মাথায় ছাতি যার, ওই ব্যক্তিকে বোঝায়। চোখে চশমা কার? তুমি বলবা কানার, না, চোখে চশমা হয় কার? শিক্ষকদের, পণ্ডিতের, তাই না? এই টাইপের।
এবার আসো সবাই একটু মনোযোগ দাও। তাহলে মাথায় পাগড়ি বলতে মাথাকেও বোঝাই না, পাগড়িকেও বোঝাই না, আমরা জামাইকে বোঝাইছি। অনুরূপ ভাবে যদি বলতাম মাথায় মুকুট, তাহলে রাজা। এরকম যদি কারো অধীনে আমি যদি বলতাম হাতে মোবাইল, মোবাইল হাতে যার, ঠিক আছে, এরকম কারো অধীনে কোনো কিছু থাকলে, যেমন পায়ে জুতা যার, মাথায় ক্যাপ যার, এগুলোকে বলে বহুব্রীহি সমাস। কোন সমাস? বহুব্রীহি সমাস। আশা করি বুঝতে পেরেছো। ওকে, এগুলোকে বলে কি? বহুব্রীহি সমাস। ওকে, তাহলে মাথায় পাগড়ি বলতে আমরা কাকে বুঝি বলো? জামাইকে বুঝি। তারপর আসো আমরা যদি বলি এরকম উর্ণনাভ, উর্ণনাভ এর ব্যাস বাক্য হলো উর্ণ নাভিতে যার, নাভিতে যার। এই উর্ণ মানে সুতা, উর্ণ মানে কি? সুতা। নাভ আসছে কই থেকে? নাভি থেকে। তাহলে উর্ণ নাভিতে যার, কার নাভিতে সুতা আছে? মাকড়সা, মাকড়সা। দেখবা যেদিকে যায় নাভি দিয়ে তার সুতা বের হয়। ওকে, এবার আসো তাহলে উর্ণ নাভ বলতে আমরা মাকড়সাকে বুঝি, সুতাকেও বুঝি না, নাভিকেও বুঝি না। উর্ণ নাভ মানে মাকড়সা, মানে তৃতীয় পদকে বুঝি। আর তৃতীয় পদকে বুঝাইলে আমরা তাকে কি বলবো বলো? তৃতীয় পদকে বুঝাইলে আমরা তাকে বহুব্রীহি সমাস বলবো। বলো, তৃতীয় পদকে বুঝাইলে আমরা তাকে কি বলবো? বহুব্রীহি সমাস। এই সবাই বলো, তৃতীয় পদকে আমরা বুঝাইলে বহুব্রীহি সমাস। যেমন আমরা যদি বলি নিঃসন্তান, নিঃসন্তান, তাহলে ব্যাস বাক্য কি? নেই সন্তান যার, নেই সন্তান যার, তারে কয় নিঃসন্তান। নেই সন্তান যার, তারে কয় নিঃসন্তান। তাহলে ইয়েস, বউ ভাত হইতে পারে। কি ভাত? বউ ভাত। বউ পরিবেশন করে, বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে, তাহলে বউকেও বোঝায় না, ভাতকেও বোঝায় না। বউ ভাত পরিবেশন করা হয় যে অনুষ্ঠানে, এইটাকে বলে বউ ভাত। ওই অনুষ্ঠানকে বুঝাইছে, এই জন্য এটা বহুব্রীহি সমাস। তা আজকের পর থেকে তোমার কোনো অসুবিধা হবে না আশা করি। আমরা যদি এরকম বলি যে তাহলে বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে, সেটাকে বলে বউ ভাত। তাহলে হাতাহাতি, হাতাহাতি, হাতে হাতে যে লড়াই, হাতে হাতে যে লড়াই। তাহলে হাতাহাতি বলতে আমরা লড়াইকে বুঝাইছি, মারামারিকে বুঝাইছি, হাতকে বুঝাই না। ঠিক আছে, তাহলে ক্রিয়াপদ, ক্রিয়া লক্ষ্য করো, ক্রিয়ার কি যেন ক্রিয়াপদের বিরক্তি হইলে আমরা তাকে বলবো কি সমাস বলো? বহুব্রীহি সমাস। ক্রিয়াপদের কি হবে? বিরক্তি হবে। হাতাহাতি, মারামারি, কাটাকাটি, চুলাচুলি, রক্তারক্তি, তারপরে কোলাকুলি, ধাক্কা ধাক্কি, ঠেলাঠেলি, এগুলো সব কি? ব্যতিহার বহুব্রীহি। হাতাহাতি, মারামারি, চুলাচুলি, কাটাকাটি, ধাক্কা ধাক্কি, ঠেলাঠেলি, এগুলো সব ব্যতিহার বহুব্রীহি। ইনশাআল্লাহ আমরা এগুলো পড়িয়ে দিব। হাতাহাতি এটা একটা বহুব্রীহি সমাস, কারণ এটা লড়াইকে বোঝায়। ওকে, তারপরে আসে স্টার। সবাই মনোযোগ দাও। আমি আবারও বলছি, আমরা অনেকটুকু পড়েছি। আমরা দ্বন্দ্ব, উভয় পদ প্রধান সমাসকে কি বলে? দ্বন্দ্ব। উভয় পদ প্রধান সমাসকে কি বলে? দ্বন্দ্ব। পূর্ব পদের প্রাধান্য পাবে, পূর্ব পদে অব্যয় থাকবে, অব্যয় বলতে উপসর্গ থাকবে। কি নাম সেটার বলো? তাকে আমরা বলবো, এটার নাম হলো অব্যয়ভাব। আর পূর্বপদ পরপদ কাউকে না বুঝে যদি তৃতীয় কোনো পদের প্রাধান্য পায়, আমরা তাকে বলবো বহুব্রীহি সমাস। ওয়াও, স্টপ, সবাই ওয়েট করো, সবাই ওয়েট করো, কিছু হবে না, আমরা আসছি। স্টপ হয়ে গেছে ক্লাসটা, জাস্ট একটু ওয়েট করো। ইয়েস, ভাইয়া আপনার কি কষ্ট হয় না? অনেক কষ্ট হয়, কিন্তু যেদিন থেকে বুঝেছি বাস্তবতা অনেক কঠিন, যেদিন থেকে বুঝতে পেরেছি তুমি মানি তুমি, তুমি বিপদে পড়লে কেউ তোমাকে সহযোগিতা করবে না। তোমার অনেক ফ্রেন্ড আছে, তুমি না খেয়ে থাকলে কেউ তোমাকে সহযোগিতা করবে না। একদিন খাওয়াবে, 2 দিন খাওয়াবে। তোমার ক্লাসে অনেক ফ্রেন্ড, বাট তুমি সত্যিকার অর্থে বিপদে পড়ে দেখো, কেউ তোমাকে সহযোগিতা করবে না। 1জন বা 2জন, 1দিন, 2দিন, 3দিন, কে তোমার ফ্রেন্ডরা চাইলে কিন্তু তোমাকে 6 মাস তারা তোমাকে সহযোগিতা করতে পারে, কেউ করবে না। সুতরাং সাবধান, সবাই একটু মনোযোগ দাও। জীবনে ভালো করতে হবে। তুমি এইভাবে আল্লাহর কাছে চাও যে আল্লাহ আমার মাধ্যমে যেন অনেক মানুষের উপকার হয়, তুমি আমাকে প্রতিষ্ঠিত করো, আমি মানুষকে সহযোগিতা করব, আমি যেন কারো কাছে হাত পাততে না হয় ইনশাল্লাহ। ওকে সবাই, ওকে। এবার আসো, আমরা আর বাকি আছে সমাস কয়টা বলো?
আর বাকি আছে 3টা। ওই 3টার আমরা বেসিকটা এখন দেখবো। ওকে, যতটুকু পারি সবাই একযোগে বলবা, একযোগে বলবা। কি বলবা বলো? মনে রাখবা দ্বিগু সমাস। সবাই বলো কি সমাস? দ্বিগু। কোন গু? দ্বিগু। ওকে, মনে রাখবা এগুলো সব পরপদের প্রাধান্য পায়। লিখবা পরপদের প্রাধান্য পাবে। বাকি যে 3টা সমাস আছে সবগুলো পরপদের প্রাধান্য। পরপদের প্রাধান্য পাবে প্লাস প্রথমে সংখ্যা থাকবে। প্রথমে সংখ্যা থাকবে, সংখ্যা থাকবে। পরপদের প্রাধান্য পাবে, প্রথমে সংখ্যা থাকবে। তারপরে লিখবা ব্যাস বাক্যে সমাহার আসবে। ব্যাস বাক্যে সমাহার আসবে। ব্যাস বাক্যে কি আসবে বলো? সমাহার আসবে। পরপদের প্রাধান্য পাবে, প্রথমে সংখ্যা থাকবে, ব্যাস বাক্যে সমাহার আসবে। পরপদের এই সমাসের অনেকগুলো প্রকার আছে, এগুলো আমি তোমাদের পড়িয়ে দিব, প্র্যাকটিসও করিয়ে দিব। একটু ধৈর্য ধরো, আগামীকাল থেকে পেইড ব্যাচের অবশ্যই তোমরা ক্লাস পাবো। আর পেইড ব্যাচে যারা এখনো ভর্তি হও নাই, জাস্ট এন্ট্রি ফি হলো এইচএসসির জন্য 59 টাকা। ওকে, আমাদের টার্গেট হলো অনেক স্টুডেন্টদেরকে সেবা দিব আমরা, এবং আমাদের টার্গেট হলো ওই যে আরেকজন লিখছে টানাটানি ব্যথিয়ার বহুব্রী, এই টানাটানি করা লাগবে না। ওকে, যারা এরকম টানাটানির মধ্যে আছে এখন প্রেম করো, তারা ভবিষ্যতে বউ পাবা না। ঠিক আছে, বউ পাইলো দেখবা কি হবে না, তোমাদের বাচ্চা হবে না, বাবা মা ডাক শুনতে পারবা না, বাচ্চা হইলেও খাওয়াইতে পারবা না, কারণ তুমি কোথাও চান্স পাও নাই, তোমার কোনো টাকা নাই। ঠিক আছে, বাস্তবতা অনেক কঠিন। কেউ থাকবে না ভাই, তুমি অভাবে পড়ো, কেউ থাকবে না। এখন একটু মনোযোগ সহকারে ক্যারিয়ারটা একটু গড়ো, দেখবা সব পাবা। ওকে, সব পাবা। সিম্পল একটা বিষয়। প্রিয় বোনরা, তোমার যদি কোনো আইডেন্টিটি না থাকে, তোমাকে ভালো কোনো ছেলে বিয়ে করবে না। ঠিক আছে, এটা হলো চরম সত্য কথা। এবার আসো, ব্যাস বাক্যের সমাহার আসবে। পরপদের প্রাধান্য পাবে, প্রথমে সংখ্যা থাকবে। মনে রাখবা প্রথমে সংখ্যা থাকলে 2টা সমাস হয়। প্রথমে সংখ্যা থাকলে 2টা সমাস হয়। একটা হলো দ্বিগু, আরেকটা হলো বহুব্রী। প্রথমে সংখ্যা থাকবে এবং পরপদে প্রাধান্য পাবে। মূল কথা হলো যা লেখা আছে তাই লেখা থাকবে। লিখবা চৌরাস্তা। চৌরাস্তা, এটা রাস্তাকে বুঝাইছি। রাস্তা কয়টা? 4টা। রাস্তা 4টা। পরপদে প্রাধান্য, প্রথমে সংখ্যা। মূল কথা হলো 4 রাস্তাকে বুঝাইছি। লিখবা 4 রাস্তার সমাহার। 4 রাস্তার সমাহার। এটা একটা দ্বিগু, কারণ চৌরাস্তা দ্বারা অন্য কিছুকে বোঝায় না। চৌরাস্তা দ্বারা অন্য কিছুকে বোঝায় না। ওকে, তাহলে চৌরাস্তা 4 রাস্তার সমাহার। বাস্তবতা একটু বুঝে বুঝে পড়ো, দেখবা সহজ হবে, সহজ হবে। ওকে, তারপরে আসো, আমরা একটু আগে বলছিলাম না চৌচাল। কি চাল বলো? চৌচাল। লিখবা চৌচাল বলতে কয়টা চাল? 4টা চাল। তাহলে লেখো 4 চালের সমাহার। 4 চালের সমাহার। চৌচাল মানে কি? 4 চালের বা 4 চালের সমাহার। অনুরূপ ভাবে আমরা যদি বলতি ত্রিকাল, অনুরূপ ভাবে বলবা 3 কালের সমাহার। ত্রিকাল বলতে 3 কাল। ত্রিফলা ছোটবেলায় পড়েছিলাম, তাই না? ত্রিফলা 3 ফলের সমাহার। ত্রিফলা 3 ফলের সমাহার। ওকে, ত্রিফলা 3 ফলের সমাহার। যদি বলি ত্রিনয়ন, ত্রিনয়ন 3 নয়নের সমাহার। ত্রিনয়ন কোন নয়নের সমাহার বলা? ত্রিনয়ন 3 নয়নের সমাহার। যদি বলি তে মাথা, তে মাথা, তুমি তে মাথা মানে 3 মাথাকে বোঝায়, অন্য কিছুকে বোঝায় না। ওকে, যেমন তে মাথায় দাঁড়া, চৌরাস্তায় দাঁড়া, 7 রাস্তায় দাঁড়া। বগুড়ায় একটা জায়গা আছে কি 7 রাস্তা নাকি? তাহলে আমরা যদি বলি নবরত্ন, সবাই নবরত্ন। লিখবা নবরত্নের সমাহার। 9 রত্নের সমাহার, তাকে বলে নবরত্ন। অনুরূপ ভাবে আমরা বলতে পারি সপ্তাহ, মোস্ট ইম্পর্টেন্ট, সপ্তাহ। লিখবা সপ্তাহের সমাহার। সপ্তাহের সমাহার। সমাহার, এটাকে আমরা কি বলবো? সপ্তাহ। আমরা যদি বলি ষড়ঋতু, ষড়ঋতু মানে 6 ঋতুর সমাহার। 6 ঋতুর সমাহার। সমাহার, ষড়ঋতু মানে কি? 6 ঋতুর সমাহার। যদি বলি অষ্টধাতু, অষ্টধাতু, লিখবো অষ্টধাতুর সমাহার। অষ্টধাতুর সমাহার। তেপান্তর, অনুরূপ ভাবে বলবা তেপান্তর। লিখবা 3 প্রান্তের সমাহার। 3 প্রান্তের সমাহার। 3 প্রান্ত, 3 প্রান্তের সমাহার। ত্রেপান্তর কি বলবো বলো? 3 প্রান্তের সমাহার। ত্রেপান্তর মানে কি বলো? 3 প্রান্তের সমাহার। ত্রিভুবন
তিন ভুবনের সমাহার। তাহলে ত্রিভুবন কোন সমাস? ভুবন, ত্রিভুবন, তিন ভুবনের সমাহার। তারপর আমরা বলতে পারি চতুর্ভুজ, চতুর্ভুজ, চার ভুজের সমাহার, চার ভুজের সমাহার করা যাবে। পঞ্চবটি, কি বটি? পঞ্চবটি, পঞ্চবটি, পঞ্চবটের সমাহার, পাঁচ বটের সমাহার। পশুরি, পশুরি, পাঁচশের পরিমাণ যার, অথবা পাঁচশের পরিমাণ যার, এটা কি বহুব্রীহি হইতে পারে? পশুরি পাঁচশের, এটা বহুব্রীহি, বহুব্রীহি। ওকে, পঞ্চবটি, পঞ্চবটের সমাহার। পঞ্চবটি মানে কি? পঞ্চবটের সমাহার। চৌমোহনী, মোহনী, চার মোহনার সমাহার। ত্রিমোহনা, তিন মোহনার সমাহার। এই সবাই চিল্লায় বলো, বুঝছো না বুঝো নাই? সবাই একযোগে বলো। এই পর্যন্ত ক্লিয়ার? প্রিয় ভাই বোনেরা, এই পর্যন্ত ক্লিয়ার? ভাইয়ের ক্লাস বুঝতে পারছো? নন স্টপ পড়া হবে, কারোর সাথে কম্পেয়ার করতে পারবে না। শুধু একটা কথাই অন্তত পক্ষে মাথায় রাখবে, অ্যাডমিশন টেস্টে আইসো। বাকি ভাইরা একটা দুইটা টপিক ভালো পড়ায়, শেষ পর্যন্ত 40 নাম্বার টপিক পড়ানোর মতো কোনো লোক নাই। রেকর্ড ক্লাস দিয়ে দেয়, বই পড়ায় দেয়, পিডিএফ পড়ায় দেয়। ভাইয়ার মতো এরকম বুঝিয়ে বুঝিয়ে কেউ পড়বে, এইরকম একজন শিক্ষক তুমি পাবা না, পাবা না, পাবা না। কথা দিলাম, আমার মতো এত পরিশ্রম করার মেন্টালিটি অনেক মানুষের নাই। তোমাকে একজন বড় ভাই হিসেবে বলছি, দায়িত্ব নিয়ে বলছি। মানে জাস্ট তুমি যদি বিশ্বাস করো মানুষকে, বহু মানুষ আসবে তোমাকে পিডিএফ দিয়ে, স্লাইড দিয়ে বুঝায় টুঝায় দিয়ে দিবে, কিছুই বুঝবা না। আর কথা দিচ্ছি তুমি এখন তো এইচএসসির অল্প সময় আছে, অ্যাডমিশন টেস্টে আমাদের কাছে আসবা। জাস্ট এটা বললাম, বাংলাদেশে তুমি যার সাথে কম্পেয়ার করো, সুফিয়ান ভাইয়ার মতো এত ধরে ধরে বুঝিয়ে হ্যান্ড নোট করে কেউ পড়াবে না, নেভার এভার, একজনও না। যদি কম্পেয়ার করতে পারো তুমি আমার সাথে করবা, কেউ পড়াবে না। বহু মানুষ দেখো একটু জাস্ট এটা বললো তো ভাইয়া একটা টপিক পড়ায় দেন তো দেখি, পারে কিনা? উইদাউট স্লাইড খুব কম মানুষ পারে। উইদাউট স্লাইড একটা টপিক পড়ায়, বই দেখা, পিডিএফ দেখা পড়ায়, তারপরে স্লাইড আইনা পড়ায়। জাস্ট এটাই বললাম। তো শুধু এটুক বলবো, এই পরিশ্রম যে তোমাদের জন্য করি, অন্তত পক্ষে এটা বুঝতে পেরেছো। আমি আমার জীবনে আগানো, এখন তো আমার শুধু এইটা না, শুধু কোচিং নিয়ে না, আমি নিজে একজন পার্সোনাল বিজনেস করি, রিয়েল এস্টেট বিজনেস করি। আমি আমার জীবনে ওই যে ঢাকা শহরে 2008 সালে খালি হাতে এসেছিলাম। এখন এই পর্যন্ত যতটুকু হয়েছে, যা কিছু অর্জন, মানে জীবনে কোনো, মানে একটা মানুষের চাওয়া পাওয়ার মধ্যে যা থাকে সবই হয়েছে। কি কারণে হয়েছে জানো? আমার আল্লাহর প্রতি বিশ্বাস ছিল, আমার নিজের অনেক ডেডিকেশন ছিল, আমি অনেক বেশি পরিশ্রম করি। মানে আল্লাহ, মানে একটা জিনিস পাওয়ার জন্য যদি মানুষ সেটা আমার দ্বারা, আমার মতো কেউ যদি পাইতে পারে, তাহলে আমি কেন পাবো না? জাস্ট এটাই হলো আমার মোটিভেশন। আমি কেন পারবো না? আমাকে পারতে হবে। মানে এই জিনিসটা ভালো লাগছে, এটা অমুকে এটা এই কাজটা করে, এটা ইউজ করে, আমি কেন পারবো না? আমার যোগ্যতা, প্রয়োজনে পরিশ্রম দিনে করব, রাতে করব, আমার এই জিনিস লাগবে। প্রাণপ্রিয় ভাইরা বোনেরা, তোমাদেরকে বলছি, মানুষ ভালো থাকার জন্য সর্বপ্রথম একটা আইডেন্টিটি লাগে। তোমার একটা আইডেন্টিটি তোমার জীবনে পুরো জীবনটা চেঞ্জ করে দিবে। মৃত্যু পর্যন্ত তুমি একটা ভালো ভার্সিটিতে পড়লে, ভালো সাবজেক্টে পড়লে, এইচএসসি ভালো রেজাল্ট আসলে, মৃত্যু পর্যন্ত রিওয়ার্ড তুমি পাবা। তুমি ভালো থাকবা, তোমার মা বাবা ভালো থাকবে, তোমার অনাগত সন্তানরা ভালো থাকবে। তাহলে তুমি কেন চাইবা না তোমার একজনের পরিশ্রমে পুরো পরিবার ভালো থাকবে? তাহলে আমি ওই জিনিসটা বুঝতে পেরেছি। দ্যাটস ওয়াই আমি অনবরত দিন রাত, দিনে সারাদিন নিজের বিজনেসের কাজ করি, বিকাল থেকে আবার কোচিং এর ক্লাস নেই। দ্যাট মিনস আমি কোনো স্টপ থাকি না। তো এই জন্য আমি আমার ভাই বোনদেরকে বলি, পরিশ্রম করো, তোমার দিন পাল্টাবে। এখন ভালো কিছু পড়তে পারো না, যারা, সবার জন্য বলছি না, ভালো শার্ট পড়তে পারতেছো না, ভালো জুতা, দামি জুতা পড়তে পারতেছো না, ভালো বাইক চালাইতে পারতেছো না, সব হবে। জাস্ট ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যাও, তোমার দিন আসবে, তোমার দিন বদলাবে, তোমার স্বপ্ন পূরণ হবে, তুমি বাবা মার স্বপ্ন পূরণ করবা, তোমার প্রত্যেকটা ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ হবে। শুধু তার জন্য একটু ধৈর্য ধরো, স্বপ্ন দেখো, আমার লাগবে, এই আকাঙ্ক্ষাটা লাগবে। যারা নিজি ফ্যামিলি থেকে আসে না, তাদের মধ্যে একটা আকাঙ্ক্ষা থাকে, দ্যাটস ওয়াই তারা হুটহাট করে পরিশ্রম করে অনেক ভালো অবস্থানে চলে যায়। তো তুমিও পারবা, একটু বিশ্বাস রাখো, ভাইয়াদের সাথে থাকো। মনে রাখবে, এই সুফিয়ান ভাইয়া, সুফিয়ান সজীব ভাইয়া, অনেক ভাই আছে অনলাইনে, তোমাকে জীবন উজাড় করে দিবেন। মানে তোমার লাইফটাকে তুমি প্রপার ট্রেকে আসার জন্য তোমার ভাই তোমাকে উজাড় করে দিবেন, যেটা তোমার নিজের ভাই, আপন ভাই তোমাকে দিবেন না। জাস্ট আসো আমাদের কাছে, ইনশাল্লাহ ভাইয়া তোমাদের জন্য বেটার কিছু দিব,
তোমাকে স্বপ্ন দেখাবো, এবং নট অনলি দ্যাট, স্বপ্ন দেখানোর পাশাপাশি আমি তোমার স্বপ্ন পূরণ করার জন্য আজ থেকে 6 মাস পর্যন্ত, যেদিন আমার লাস্ট ক্লাস থাকবে, ট্রাস্ট মি, আমি লাস্ট দিনও তোমাকে এভাবে পড়াবো এবং এইভাবে বলবো, প্রিয় ভাই, এটা তোমার জীবন, এটাই তোমার জীবন। তুমি যদি আমার আপন ভাই বোন হইতা, আমি তোমার পায়ে ধরে বলতাম, রিকোয়েস্ট করে বলতাম, তুমি প্রতিদিন পড়ো, এটাই তোমার কাজে লাগবে, অন্য কিছু কাজে লাগবে না। বাবা মা আমাদের জন্য অনেক পরিশ্রম করেন, তাদের যদি জীবনে যখন আমাদেরকে প্রয়োজন হবে একটু সহযোগিতা না করতে পারি, আমরা তাহলে কি হব বলো? প্রসারিত দ্বিগু সমাজ বললা কি? প্রসারিত ভাইয়া কি? জি, দ্বিগু, দ্বিগু প্রসরি হলো এরকম যে 5 শেরের সমাহার। প্রসরি মাঝে মধ্যে বহুব্রী হয়ে যায়। ঠিক আছে, তো ভাইয়া সবাই বলে ভালো থাকবা, ভাইয়ের জন্য দোয়া করবা, ইনশাআল্লাহ আমাদের পেইড ব্যাচে ভর্তি হও, বাকিটুকু পড়িয়ে দিব। বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, দেখা হবে প্রয়োজনে ইনশাআল্লাহ। ওকে, বললাম তো নয়নাদিত্য রয়, দ্বিগু সমাজ, দ্বিগু। জি ইনশাআল্লাহ, ভাইয়া শুধু পড়ায় না, ভাইয়ার নাম আমাদের লাস্ট ইয়ারে 8000 স্টুডেন্ট ছিল, 8000 স্টুডেন্টের মধ্যে নট এ সিঙ্গল স্টুডেন্ট বলতে পারবে না যে ভাইয়ার পরিশ্রমের কমতি ছিল। মানুষ, তুমি এগিয়ে যাওয়ার জন্য তোমার একটা মানুষকে অনুসরণ করলেই হবে, একটা মানুষকে যদি প্রপার মানুষটা, মেন্টরটা তুমি চয়েস করতে পারো, তুমি লাইফে এগিয়ে যাবা। তুমি যদি আমার কথা শোনো তাহলে তোমার লাভ হবে, আমার কোনো লস হবে, মানে তুমি আমার কথা না শুনলে আমার একটুও লস নাই। আমার জীবনে তোমার কাছ থেকে পাওয়ার কিছু নাই, চাওয়ার কিছু নাই, কোচিং থেকেও চাওয়ার কিছু নাই। জীবনে যা কিছু করা দরকার অনেক আর্লি এজে করে ফেলেছি। মানে একটা মানুষের কয়টা স্বপ্ন থাকে, বাড়ি গাড়ি যা কিছু আছে সব স্বপ্ন পূরণ, শুধু স্টুডেন্ট পড়ায় এবং এর মাধ্যমে উত্থান হয়েছে। ইনশাআল্লাহ তোমরা এরকম কিছু করবা, তোমরা ভালো কিছু করবা। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।